ভালো আছি, আপনি কেমন হ্যাঁ আছেন? হ্যাঁ ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। ভালো। ঈদ কেমন করলেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার। এবার তো ছুটি ছিল। আমাদের বাংলাদেশে হিস্ট্রিতে তো এতদিন ছুটি দেয় নাই কখনোই। স্যার আপনার ঈদ কেমন গেল? জি আলহামদুলিল্লাহ ভালো গেছে আল্লাহর ঈদে কি রহমতে। স্যার ঢাকায় ছিলেন? জি জি ঢাকায় ছিলাম। তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা একটু জানান। আজকে আমাদের থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। ঈদের আগে দুইটা ক্লাস হয়েছিল। দেখা যাচ্ছে কিনা একটু বললেন। জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা হচ্ছে স্যার, জি স্যার দেখা যাচ্ছে। দাঁড়ান, একটু হুম। তো আজকে আমরা আলাপ করব হচ্ছে তৃতীয় ক্লাসে। সাবজেক্ট হচ্ছে ইন্টিগ্রেটেড লজিস্টিক অ্যান্ড দি সাপ্লাই চেইন। লজিস্টিক্সটাকে যে সমন্বিতভাবে চিন্তা ভাবনা করতে হয়, সমন্বিত প্রসেসে আসলে কাজ করতে হয়, সমন্বিত, আপনারা শুনেছেন না আইপিএম বলে যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো ওরকম ইন্টিগ্রেটেড লজিস্টিক সমন্বিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে লজিস্টিককে দেখতে হয়, কাজ করতে হয় উইদিন এ সাপ্লাই চেইন আর উইদিন এ অর্গানাইজেশন। সেটার বিভিন্ন জিনিস নিয়ে আজকে আমরা আলাপ করবো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাথায় নেয়ার চেষ্টা করবেন। এবং আজকের পরে হচ্ছে আগামী শুক্রবার আপনাদের 1, 2 এবং 3 এই তিনটা ক্লাসের উপরে 30 মার্কের মিড টার্ম পরীক্ষা হবে, এমসিকিউ অ্যান্ড ট্রু ফলস মিলিয়ে। ঠিক আছে, সো আমরা শুরু করি। দেখেন কি বলেছে। ইন দিস সেকশন দি এমফাসিস, গুরুত্ব কোথায় হবে, ইজ অন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের উপর, সমন্বয় করা, কোঅর্ডিনেশনের উপরে আমাদের গুরুত্ব হবে। ভেরিয়াস লজিস্টিক কম্পোনেন্ট, লজিস্টিকের যে ভেরিয়াস কম্পোনেন্ট আছে সেটার উপর ইনটু এ কমপ্লিট ওয়ার্কিং স্ট্রাকচার দ্যাট এনাবলস দি ওভারঅল সিস্টেম টু রান অ্যাট অপটিমাল। ঠিক আছে, আমরা লজিস্টিকের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে সেটাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটার উপর আজকে আমরা গুরুত্ব আরোপ করব। দাস দ্য স্যার কনসেপ্ট। সাউন্ডটা একটু দুর্বল। আবার বলেন। সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। সবাই সবাই একটু বলেন, ইজ ইট ওনার মতন কি সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড না, ক্লিয়ার। আমি সাউন্ড ঠিক আসতেছে শুনতে পাচ্ছি। আসতেছে ক্লিয়ার আছে, সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। 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 আচ্ছা জি তাহলে স্যার, বাশার ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি একটু দেখেন তো আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। জি জি জি। ওকে স্যার। ওকে, কারণ বাকিদের তো আমরা চেক করে নিলাম। সো দাস দ্য কনসেপ্ট, এবং এই রূপে আমরা আজকে টোটাল লজিস্টিকের কনসেপ্টটা নিয়ে কথা বলবো, ইজ ডিসক্রাইব। এবং এটার ইম্পর্টেন্স, কিভাবে এটা ট্রেড অফ করতে হয়, কিভাবে এটা কাজে দেয়। টোটাল লজিস্টিক যদি আমরা একসাথে চিন্তা না করি কি ধরনের প্রবলেম হতে পারে, টোটাল লজিস্টিক কনসেপ্টে যদি আমরা অনুধাবন করতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে কি ধরনের উপকার হয়, এই জিনিসগুলি নিয়ে আজকে আমরা আলাপ করবো। So the total logistic concept aims কি aim করে to treat that many different elements. এটা কি লেখা আছে, এলিমেন্টস এর পরে দেখেন তো কি লেখা আছে। that come under the broad category. হ্যাঁ দাঁড়ান, আমি একটু সরাই নিছি যে ভিডিওর এটা চলে আসে, তো ভিডিওর এটা একটু সরাই নিই। হ্যাঁ এখন ঠিক আছে। মেইন একটু উঠে নি আবার। হ্যাঁ, different elements that come under the broad category of distribution and logistic as one single integrated system. এবং টোটাল লজিস্টিকের কনসেপ্টটাই হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউশন এবং লজিস্টিক পুরো জিনিসটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের ভিতরে নিয়ে আসা। ইট ইজ এ রিকগনিশন দ্যাট দ্য ইন্টার রিলেশনশিপ, এগুলি কথাবার্তা, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। এখানে মোদ্দা কথা হচ্ছে এই টোটাল লজিস্টিক কনসেপ্টটা আমাদের বুঝতে হবে, কি কিভাবে এটাকে একত্রিত করা যায়, এটা সুবিধা অসুবিধা, এই জিনিসগুলি আমাদেরকে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে। আমরা আস্তে আস্তে আগে যাই। এখন একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এই এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে শুনবেন, তাইলেই ব্রেনে গেঁথে যাবে। দি কোম্পানি, একটা এক্সাম্পল বলেছে, একটা কোম্পানি প্রডিউস প্লাস্টিক টয়, তারা প্রডিউস করে, দ্যাট আর প্যাকড ইন কার্ডবোর্ড। কার্ডবোর্ড বক্সের ভিতরে এই প্লাস্টিকের খেলনাগুলি তারা প্যাক করে। ঠিক আছে, দিস বক্সেস আর প্যাকড অন টু এ উডেন প্যালেট। আপনারা তো প্যালেট দেখেছেন, প্লাস্টিকের প্যালেট আছে, উডেন প্যালেট আছে, বিভিন্ন ধরনের প্যালেট আছে যেগুলো আমাদের ওয়্যার হাউসের ভিতরে আমরা রেখে ওখানে আমরা প্রোডাক্ট রাখি। তো উডেন প্যালেটের ভিতরে এগুলো প্যাক করা হয়েছে, দ্যাট আর ইউজড অ্যাজ দি বেসিক ইউনিট লোড। এটা একটা বেসিক ইউনিট লোড হিসাবে কাজ হয় ইন দি ওয়্যার হাউস। ঠিক আছে, অ্যান্ড ইন ট্রান্সপোর্ট ভেহিকলস ফর ডেলিভারি টু কাস্টমার। এই উডেন প্যালেটের ভিতরে যে খেলনা বাকি রাখা হয়, প্লাস্টিকের খেলনাগুলি রাখা হয়, সেগুলোকে এমন ভাবে করা হয়েছে যেটা ইউনিট লোড হিসাবে কাজ করে ওয়্যার হাউসে।
এবং অ্যাট দ্য সেম টাইম যে কোনো ভেহিকেলের মাধ্যমে যখন আমি কাস্টমারের কাছে ডেলিভার করতে চাই তখনও সেটা সুন্দরভাবে ওই পার্টিকুলার ট্রাক হইতে পারে, কাভার ভ্যান হইতে পারে, সেটার ভিতরে সুন্দরভাবে বসে যায়, এই কথাটাই বলা হয়েছে। এ স্টাডি ইন্ডিকেটস, একটা স্টাডি করা হয়েছে দ্যাট দি কার্ডবোর্ড ইজ অ্যান আননেসেসারি কস্ট। সেই স্টাডি থেকে বের হয়ে আসছে এই কার্ডবোর্ডের যে বক্স যেটা করা হয়েছে এটা একটা আননেসেসারি, অপ্রয়োজনীয় খরচ। বিকজ কেন? ইট ডাজ নট প্রোভাইড এনি সিগনিফিকেন্ট এডিশনাল প্রোটেকশন টু দি কোয়াইট রোবাস প্লাস্টিক টয়েস। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে এটা কোনো সিগনিফিকেন্ট কোনো এডিশনাল প্রোটেকশন প্রোভাইড করে না। কেন করে না? কারণ ওই প্লাস্টিকের টয় যেটা খেলনা, এটা ইটসেলফ ইজ এ রোবাস্ট, শক্তিশালী। বুঝা গেছে? আমার জিনিসটা যদি এমনিতেই শক্তিশালী হয়, তার উপরে যদি আবার আমি শক্তিশালী একটা প্রোডাকশন দেই, সেটা অনেক ক্ষেত্রে আননেসেসারি কস্ট হিসেবে প্রতীয়মান হয়, সেই কথাটাই বলছে। অ্যান্ড ইট ডাজ নট অ্যাপিয়ার টু অফার এনি সিগনিফিকেন্ট মার্কেটিং অ্যাডভান্টেজ। এই যে কার্ডবোর্ড যেটা আমি ব্যবহার করতেছি, এটা মার্কেটিং আসপেক্টেও কোনো সিগনিফিকেন্ট কোনো অ্যাডভান্টেজ ক্যারি করে না ইন দি মার্কেট প্লেস অর ইন দি মাইন্ড অফ দি কনজিউমার অর কাস্টমার। দাস এই কারণে বা এই রূপে দ্য বক্স ইজ ডিসগার্ডেড, ডিসরিগার্ড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কেন? কারণ কস্ট এবং প্রোভাইড এ পোটেনশিয়াল অ্যাডভান্টেজ ইনটু দি মার্কেট। কারণ কস্টটা হাই, যে কারণে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড প্রোভাইডিং এ পোটেনশিয়াল অ্যাডভান্টেজ ইন দি মার্কেট প্লেস। তারপর দেখেন কি বলছে, ওই উদাহরণটা কন্টিনিউ করছে। ওয়ান আনফোরসিন রেজাল্ট, একটা আনফোরসিন যেটা ফোরসি করা যায় না রেজাল্ট, however, is that the toys without the boxes cannot be stacked onto a wooden pallet. তারপরে বলতেছে যে এই বাক্সগুলি স্ট্যাক করা যায় না উডেন প্যালেটে, বিকজ দে আর আনস্টেবল, কারণ তারা আনস্টেবল, বাট মাস্ট বি স্টোরড অ্যান্ড মুভ ইনস্টিড ইন স্পেশাল ট্রে। কিন্তু যদি একটা স্পেশাল ট্রে ব্যবহার করা যায় তাহলে ওই স্টোরও করা যায় এবং মুভও করা যায়। দিস ট্রেস আর টোটালি ডিফারেন্ট টু দি ইউনিট লোড দ্যাট ইজ কারেন্টলি ইউজড ইন দি ওয়্যার হাউস অ্যান্ড অন দ্য ভেহিকেল। ওই যে এর আগের স্লাইডে যেটা আমরা বলে আসলাম, যে ইউনিট লোডের ক্ষেত্রে যেটা দরকার সেটা যখনই স্পেশাল ট্রেটা আমরা ব্যবহার করতেছি এই সমস্যাটাকে দূর করার জন্য, তখন সেটা কি করতেছে, কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাচ্ছে ইউনিট লোড থেকে। এবং এই যে ভেহিকেল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে সুবিধাটা ছিল সেই সুবিধাটা থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে ম্যাটেরিয়ালটা অন্যরকম দিয়েছি। দি এডিশনাল কস্ট পেনাল্টি ইন প্রোভাইডিং স্পেশাল ট্রে, আপনার স্পেশাল ট্রে বানাইতে যে, কারণ ওটা আগেরটা তো আনস্টেবল হয়ে গেছে, এই জন্য আপনাকে স্পেশাল ট্রে বানাইতে হচ্ছে, এই যে পেনাল্টি যেটা দিতে হচ্ছে, অ্যান্ড ক্যাটারিং ফর অ্যানাদার টাইপ অফ ইউনিট লোড ফর স্টোরেজ অ্যান্ড ডেলিভারি ইজ এ হাই ওয়ান। এটা করতে যে খরচটা ইনকার হচ্ছে এটা অনেক বেশি, মাচ হায়ার দেন দ্য সেভিংস মেড অন দি প্রোডাক্ট প্যাকেজিং। ওই যে প্রথমের উদাহরণ, ফার্স্ট স্লাইডে যে উদাহরণটা আমরা দিলাম, যে আপনি ওই ম্যাটেরিয়ালটা আপনি ডিসকার্ড করে আপনি খরচ কমায় ফেললেন, কমায় ফেলার পরে দেখলেন যে ওইটা আনস্টেবল, ঠিক মতন বসে না উডেন প্যালেটে, তখন আপনি আবার একটা স্পেশাল ট্রে দিলেন। ওই স্পেশাল ট্রে করতে যে আপনার কস্ট হলো মাছ হায়ার, ওই মাছ হায়ারের কারণে আবার আপনি যে প্যাকেজিং এ যে কস্টটা আপনি সেভ করেছিলেন সেটার থেকে অনেক বেশি হয়ে গেল। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। দিস এক্সাম্পল, এই এক্সাম্পলটা, উদাহরণটা ইলাস্ট্রেটস, আমাদেরকে ব্যাখ্যা দেয় বা প্রতীয়মান করে বা আমাদেরকে দেখায় দেয় এ ক্লাসিক কেস অফ সাব অপটিমাইজেশন ইন এ লজিস্টিক সিস্টেম। একটা লজিস্টিক সিস্টেমে সাব অপটিমাইজেশন এর একটা চূড়ান্ত উদাহরণ আমাদেরকে, এই উদাহরণটা আমাদেরকে দেখায়। It shows that if the concept of total logistic is ignored, এটা আমাদেরকে দেখায় যে কোনো টোটাল লজিস্টিকের ভিতরে যদি এই কনসেপ্ট, টোটাল লজিস্টিক কস্টটা যদি, কনসেপ্টটাকে যদি ইগনোর করা হয়, অগ্রাহ্য করা হয়, দিস ক্যান বি এ সিগনিফিকেন্ট কস্ট টু এ কোম্পানি। তখন কোম্পানির খরচটা কমেই না, উল্টা আরো বেড়ে যায়। এবং এটা হচ্ছে তার একটা গ্লোয়িং এক্সাম্পল। As the product packaging cost have been reduced, ওই যে আমরা প্রথমে প্রোডাক্টের প্যাকেজিং কস্টটাকে রিডিউস করেছি, those concerned with this company function will feel that they have done their job। এবং যারা এইটার সাথে রিলেটেড, ধরেন প্রোডাক্টে যারা কাজ করে, তারা ভাবছে ও উই হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব, খরচ কমায় ফেলছি। কিন্তু তারা এটা অনুধাবন করে না যে এটা খরচ কমাইতে যে আমি যে জিনিসটা এখন করলাম সেটার যে ইম্প্যাক্ট কি, ওয়্যার হাউসে প্যালেটে এটা কি ঠিক মতন বসবে, ট্রান্সপোর্টেশনে কি ওইটা ঠিকভাবে নিতে পারবে না, আওয়াজ হবে, আগের স্টেবিলিটি কি আছে। কারণ তারা সাইলো বেসড হিসেবে চিন্তা করছে, যে যার অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করতেছে। However, the overall effect on the total logistic cost, in fact, a negative one. The company is better served by this regarding this potential savings on packaging, because the additional warehouse and transport cost mean that the total cost increase. কি বুঝলেন আপনারা?
এই উদাহরণটা দিয়ে বোঝা গেছে সাব অপটিমাইজেশন। কারণ এখানে কেউ কারোর সাথে কথা না বলে যে যার মতন করে সিদ্ধান্ত নিয়েছে। দ্যাটস মিনস ইউ আর ইগনোরিং দি টোটাল কনসেপ্ট অফ দি লজিস্টিক। আপনি প্যাকেজিং ম্যাটেরিয়াল এমন একটা জিনিস দিয়ে করলেন যেটা খরচ বেড়ে গেল, পরে আপনি সেটা বাদ দিয়ে দিলেন খরচ কমানোর জন্য। খরচ কমাইতে যেয়ে এডিশনাল একটা ট্রে আনলেন, যে ট্রেটা আনস্টেবল। হ্যাঁ, আবার এটা আবার ইয়েতে ফিট হয় না, আমাদের ট্রান্সপোর্টেশনও ফিট হয় না। তার মানে ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউস, প্যাকেজিং টিম কেউ কারোর সাথে কথা বলে এই কাজটা করেন। দ্যাটস দ্য এক্সাম্পল অফ সাব অপটিমাইজেশন। সবাই যদি সবার সাথে কথা বলে কাজটা করতো, টোটাল লজিস্টিক কনসেপ্টটাকে যদি তারা নিত, তাহলে প্রত্যেকের চ্যালেঞ্জটাকে তুলে ধরতে পারতো। আপনি যে ভাই এই জিনিসটাকে চেঞ্জ করে এটা করতে যাচ্ছেন, আপনি কি এটা বিবেচনায় নিয়েছেন, এটা কি প্যালেটে ফিট হবে কিনা? দিস ইজ ওয়ান কোশ্চেন ফ্রম অ্যাজ ফার এজ দি ওয়্যার হাউস ইজ কনসার্ন। তারপর ট্রান্সপোর্টেশন ওরা বলতো আপনি যে ম্যাটেরিয়ালটা এখন প্রপোজ করছেন, এটা দিয়ে বানানোর পরে আমার আগে ট্রাকে যেভাবে সুন্দরভাবে বসে যেত, কাপের কাপ মিলে যেত, এখন কি সেটা মিলবে? সেই এক্সপেরিমেন্টটা কি আমরা করেছি, বা আমাদের মতামত কি আপনি নিয়েছেন? এটা আপনারা করেন নাই। যদি করা হইতো তাহলে টোটাল লজিস্টিক কনসেপ্টের দৃশ্যটা প্রতীয়মান হতো। যেটা হয় নাই দেখি সাব অপটিমাইজেশন। আমি একটু শব্দ পাচ্ছি, কেউ যদি কথা না বলেন প্লিজ মিউট করে রাখেন। এ সলিউশন টু অ্যাভয়েড সাব অপটিমাইজেশন, এটার জন্য সলিউশন কি? এই সাব অপটিমাইজেশনের would be a measure and interpret these and other interrelationship using a planned approach to identify and determining an any cost trade-off. এই যে আমি যে কথাটা বললাম, যে আপনি যে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অর্গানাইজেশনের, আরেকটা ফাংশনে তার ইম্প্যাক্ট কি, পজিটিভ অর নেগেটিভ। এই যে ট্রেড অফ, আমরা ট্রেড অফ আলাপ করেছিলাম প্রথম ক্লাসে, ইফ ইউ রিমেম্বার, যে একটা ট্রেড অফ কল নিলে পরে কার কার ক্ষেত্রে কি ইম্প্যাক্ট করে, ফাইন্যান্সের ক্ষেত্রে কি হয়, প্রোডাকশনের ক্ষেত্রে কি মার্কেটিং এর হয়, ক্ষেত্রে কি হয়? মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়। হুম। এই স্লাইডটা আবারও আমার ধারণা আজকে আসে, আমরা আবার এটাকে আবার রিএমফাসাইজ করে বা রিএনফোর্সমেন্ট করে আবার আলাপ করব। Such a trade-off may entail additional cost in one function. খেয়াল করে দেখেন, একটা ট্রেড অফ করলে একটা ফাংশনে এডিশনাল কস্ট হতে পারে, বাট উইল প্রোভাইড এ গ্রেটার কস্ট সেভিংস ইন অ্যানাদার। যখন আপনি টোটাল লজিস্টিক কস্ট হিসেবে একটা টেবিলে ট্রান্সপারেন্ট ওয়েতে খোলামেলাভাবে আলোচনা করবেন, তখন ক্লিয়ার বোঝা যাবে একটা ডিসিশন নিতে যে কোনো একটা ফাংশনের কস্ট বাড়বে, কিন্তু আরেকটা ফাংশনে যে কমে যাবে। বাট অ্যাজ এ হোল আমি দেখবো প্লাস মাইনাস করে আমার কি দাঁড়াচ্ছে। দিস ইজ দি বিউটি অফ ট্রেড অফ। দি ওভারঅল অ্যাচিভমেন্ট উইল বি এ নেট গেইন টু দি সিস্টেম। আমি এই যে বলছি প্লাস মাইনাস করে আপনাকে প্লাসে থাকতে হবে। আপনি অপারেশনে কস্ট বাড়ায় ফেললেন, কিন্তু মার্কেটিং এ আপনি কস্ট আবার কমাইলেন, অথবা মার্কেটিং এ আপনি কস্ট বাড়াইলেন, অপারেশনে কমাইলেন। বাট অ্যাজ এ হোল দিনের শেষে দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে, অপারেশনে আমি কস্ট বাড়াইছি, মার্কেটিং আমি বাড়াই ফেলছি, অপারেশনে কস্ট কমাইছি, অপারেশনের প্রেশার হয়েছে। কিন্তু দিনের শেষে যদি আমি বেশি বিক্রি করতে পারি, বেশি আমি রেভিনিউ জেনারেট করতে পারি, বেশি মার্কেট শেয়ার নিতে পারি, তা আলটিমেটলি তো কোম্পানি নেট গেইন হবে। ব্যাপারটা হলো ওরকম। এই যে আমি যেটা বলতেছিলাম, দেখেন এই স্লাইডটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলাপ করেছিলাম, আবার আমরা একটু আলাপ করব। আজকে আমি আপনাদেরকে ভলান্টিয়ার হইতে বলবো, কারণ ওই দিন আমি ডিসকাশন করেছি, একটা একটা করে যে কেউ একজন বলেন। ট্রেড অফ কল নিতে গেলে প্রথমটা জি। যদি বলে, কেউ একজন বলে লঙ্গার প্রোডাকশন রান হইলে জি, বলেন, যে কেউ একজন বলেন লঙ্গার প্রোডাকশন রান যদি করি। ফাইন্যান্সের ক্ষেত্রে লয়ার প্রোডাকশন ইউনিট কস্ট, জি, প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন লয়ার প্রোডাকশন ইউনিট কস্ট, এবং একটু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে মোর একটু ব্যাখ্যা- ইনভেন্টরি এন্ড স্টক, যে আমি ব্যাখ্যাটা দিচ্ছি এখানে। আমার প্রথমটা চলছে লয়ার প্রোডাকশন রান লঙ্গার। আমার যত বেশি সময় ফ্লোরটা প্রোডাকশন হবে, ফাইন্যান্সের কস্টটা তত মিনিমাইজ হবে। আর প্রোডাকশনটা যত বেশি সময় ধরে চলবে, প্রোডাক্ট তত বেশি তৈরি হবে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে জিনিসটা আসবে মোর দেন স্ট্রং রিকোয়ারমেন্ট, এবং আমার যদি 10টা 15টা 20টা ডেলিভারি থাকে, পয়েন্ট থাকে, ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকে, তাইলে আমার যে ভেহিকেলগুলো বের হবে তাদের একটা সাইকেলের মধ্যে থেকে তারা মুভ করতে পারবে। এবং মার্কেটিং এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো তারা মাঝে মধ্যে আপনার ডিসকাউন্টে আমরা যেরকম কিছু পারচেস করতে পারি, সেম কন্ডিশনে আমি কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে তাদেরকে একটা লয়ার প্রাইসে আমি দিতে পারবো যদি আমার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি থাকে। জি, ভেরি গুড বাসাবি, থ্যাংক ইউ। ফিউয়ার ডিপো, আমার যদি ট্রেড অফ কল নেই, আমি আমার ডিপো সংখ্যা কমাই দিব সাপ্লাই চেনের ভিতরে। আমাদের অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে বা ব্যবসা, যে আমরা এখন ডিপোর সংখ্যা 5টা ছিল, এখন আমি কমায়া 2টাতে নিয়ে আসবো বা 3টাতে নিয়ে আসবো। এইটা একজন এক্সপ্লেন করেন। ফাইন্যান্সের ক্ষেত্রে রিডিউস ডিপো কস্ট, এভাবে বলেন সামওয়ান।
তাহলে সবাই আমরা একসাথে আবার রিভিশনটা দিয়ে ফেলি। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই প্রথম ক্লাসে অনেক সময় নিয়েছিলাম, প্রায় 15 মিনিট আমরা ব্যয় করছিলাম এই স্লাইডে। এনিবডি? ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার যদি ডিপু 20টা থাকে, 20টা থেকে যদি আপনি মিনিমাইজ করে 4টাতে নিয়ে আসেন বা 5টাতে নিয়ে আসেন বা 10টাতে নিয়ে আসেন, যতটা রিডিউস করতে পারতেছেন, আপনার ভেহিকেল গুলো যদি অন টাইমে ওখানে পৌঁছতেছে, আপনার ডিপু কস্ট কমতেছে, ওখানে স্টাফ খরচ কমতেছে, টোটাল আপনার ভেহিকেল খরচও কমতেছে। কারণ একে জায়গা থেকে, ঢাকা থেকে যদি আমি ডিসেন্ট্রালাইজেশন করি, একটা রাজশাহীতে করলাম, একটা খুলনাতে করলাম, একটা সিলেটে করলাম, একটা চিটাগাঙ্গে করলাম, বাট আমার অন টাইমে যদি মালগুলা আমার ওখানে যাইতে পারে, আমার কিন্তু মালটা হয়তো একদিন পরে যাবে, কিন্তু আমার ফাইন্যান্সের দিক থেকে টোটালি কস্ট, ডিপু কস্টটা অনেকটা কমে আসবে। জি, প্রোডাকশনে যে ওই সময় ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নাই, ডিস্ট্রিবিউশনে যে লেস কমপ্লিকেটেড লজিস্টিক স্ট্রাকচার, যেহেতু আমি নাম্বার অফ ডিপো কমিয়ে ফেলতেছি, আমার লজিস্টিক স্ট্রাকচারটা লেস কমপ্লিকেটেড হচ্ছে। ওয়ারেজ মার্কেটিং এ যে কি হচ্ছে দেখেন, সার্ভিস রিডাকশন ডিউ টু ইনক্রিজ, ভেরি ইম্পর্টেন্ট এটা বুঝা, সার্ভিস রিডাকশন ডিউ টু ইনক্রিজ ডিস্টেন্স অফ ডেপো ফ্রম কাস্টমার্স। আগে আমি 5টা দিয়ে সারা বাংলাদেশ কভার করতাম, এখন আমি 3টা দিয়ে করি অথবা 2টা দিয়ে করি। তাইলে আমার 5টা দিয়ে সারা বাংলাদেশ কভার করতে যে টাইমটা লাগতো, এখন যেহেতু আমি নাম্বার অফ ডিপো কমিয়ে ফেলছি, আমার ডিস্টেন্সটা বেড়ে জি, যাচ্ছে। হ্যাঁ, আমার মালামাল পৌঁছানোর যে ডিস্টেন্স ফ্রম ফ্যাক্টরি অর ওয়ার হাউস টু দি কাস্টমার, সেটা বেড়ে যাচ্ছে। যখনই এটা বেড়ে যাবে তখন সার্ভিস আপনার রিডাকশন হবে। সার্ভিসটা আপনার হেভিলি ডিপেন্ডেন্ট অন লিড টাইম। লিড টাইম যখনই বেড়ে যাবে তখন আপনার সার্ভিসটা আগের লেভেলে থাকবে না, তখন কনজিউমার অসন্তুষ্ট হবে। এই জিনিসটি বলা হয়েছে। তৃতীয়টা, রিডিউসিং স্টকস অফ ফিনিশ গুডস। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফিনিশ গুডস এর স্টক আমরা কমিয়ে ফেলবো। তাহলে ফাইন্যান্সের ক্ষেত্রে কি হবে? রিডিউস ইনভেন্টরি কস্ট। স্বাভাবিকভাবেই আমার ফিনিশ গুডস এর স্টক যদি আমি ইনভেন্টরি কমায় কস্ট ফেলি, কমবে। আমার ইনভেন্টরি কস্ট কমবে। এটা সিম্পল কমন সেন্স। প্রোডাকশনে হবে শর্টার প্রোডাকশন রানস টু হায়ার প্রোডাকশন ইউনিট কস্ট। আমার প্রোডাকশন রানটা কমে যাবে। আগের প্রথমটার ক্ষেত্রে কি ছিল? লঙ্গার প্রোডাকশন রান। 3টা শিফটে যদি অপারেট করে, দম ফালানোর সুযোগ নাই, ফ্যাক্টরি চলছে তো চলছি, খালি ভলিউম দিচ্ছে, খালি ভলিউম দিচ্ছে। এখানে কি হচ্ছে? আমি তো ফিনিশ প্রোডাক্টস এর স্টকই কমায় ফেলছি, আমার তো এত ফিনিশ প্রোডাক্ট দরকার নেই। তো আমার ন্যাচারালি আমার প্রোডাকশন রানটা ছোট ছোট হবে, 8 ঘন্টার জায়গায় হয়তো 6 ঘন্টা করে হচ্ছে। বা এমনও হইতে পারে 3টা শিফট আমি চালাচ্ছি না, 2টা শিফটে নামায় আসছি। আপনি 3 শিফট নামাইলেও আপনার তো মানুষ তো আর আপনি সাইটে ফেলতে পারবেন না যে আমি আহ, আমার শিফট অনুযায়ী কি আমি কি মানুষ কেটে ফেলতে পারিনি, ওইটা তো আর হয় না। তো যেই কারণে হয় কি, প্রোডাকশন ইউনিট কস্ট আপনার ন্যাচারালি বেড়ে যাবে। নো নিড টু এক্সপান্ড স্টোরেজ ফ্যাসিলিটিস। আমার স্টোরেজ ফ্যাসিলিটিস আর বাড়ানো লাগছে না, যেহেতু আমার ইনভেন্টরি লেভেল আমি কমায় ফেলছি। পুরা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ফর কাস্টমার। যেহেতু আপনি ইনভেন্টরি কমায় ফেলছেন, মার্কেট প্লেসে যে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি ইস্যু হবে, কারণ আপনার হাতে তত বেশি স্টক নাই। চাহিদা মাত্রই আপনার পণ্য ওখানে পৌঁছাবে না, যেহেতু আপনি লিমিটেড করে ফেলছেন। এই জন্য আপনার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, আমি যদি কথাটাকে ঘুরে বলি, পুর অ্যাভেলেবিলিটি ফর কাস্টমার যদি হয়, তাহলে সার্ভিস লেভেল কি রিডাকশন হবে না ইনক্রিজ হবে? একই জিনিসই কিন্তু বলতেছি আমি, আরেকটার সাথে হ্যাঁ, রিলেট। সার্ভিস ক্ষেত্রে এটা আমাদের ডিক্রিজ হবে, আমার ইয়াটা সার্ভিসটা লোয়ার হবে। ডিক্রিজ হবে, তো পরীক্ষায় ঘুরে এরকম দিতে পারে। এখন যদি মনে করেন কই রিডিউসিং স্টকের ওখানে তো এইভাবে বলা ছিল না, কিন্তু আপনি যদি প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি বুঝেন, তাহলে আপনি বুঝবেন এটার ইম্প্যাক্ট হবে সার্ভিস লেভেলে। আমি আবার ঘুরে বলি, সার্ভিস লেভেল যখন ইম্প্যাক্টেড হবে, তখন আবার কাস্টমার হিসাবে আপনি হ্যাপি হবেন না, আনহ্যাপি কাস্টমার তৈরি হবে। তো দেখেন কতভাবে কনসেপচুয়ালি আপনাকে টেস্ট করতে পারে পরীক্ষায়। রিডিউসিং র ম্যাটেরিয়াল অ্যান্ড কম্পোনেন্ট স্টকস। আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম অর্গানাইজেশনের পক্ষে, সেটা হচ্ছে আমরা র ম্যাটেরিয়াল এবং কম্পোনেন্ট স্টককে আমরা কমিয়ে ফেলবো। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন দি ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ? রিডিউস ইনভেন্টরি কস্ট। ইনভেন্টরি কস্টটা কমে যাবে, যেহেতু আমি কমে স্টক যাবে। কমায় ফেলতেছি। তারপরে আমার প্রোডাকশনে লেস এফিসিয়েন্ট প্রোডাকশন শিডিউলিং ডিউ টু স্টক আনঅ্যাভেলেবিলিটি। এমপিএস, মাস্টার প্রোডাকশন শিডিউল, আমরা করি হচ্ছে র ম্যাটেরিয়াল কম্পোনেন্ট এগুলোর সাথে মিল জিল রেখে। আমি কি পরিমাণ ফিনিশ প্রোডাক্ট উৎপন্ন করব, কতটুকু আমি সিগারেট উৎপন্ন করব, সেটার নাম্বার 1 কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার টোবাকো লিফ কি পরিমাণ আপনার হাতে আছে, সিগারেটের পেপার কি আছে, ফিল্টার কি আছে, প্যাকেজিং ম্যাটেরিয়াল কি আছে, এগুলি সবকিছু হিসাব করেই আমাকে করতে হয়, সিগারেট বানানোর পরিকল্পনা করতে আপনার হয়। বেসিক ম্যাটেরিয়ালটা ইনভেন্টরিতে কি পরিমাণ আছে, রাইট। বেসিক তো যখন ম্যাটেরিয়াল। আপনার বেসিক ম্যাটেরিয়াল আপনি কমিয়ে দিয়েছেন, আপনার প্রোডাকশন শিডিউলিং তো এফিসিয়েন্ট হবে না, কারণ আপনার স্টকের আনঅ্যাভেলেবিলিটি হবে। আপনি এক সমান তালে আপনি প্রোডাকশনটাকে রান করতে পারবেন না, এটা লেস এফিসিয়েন্ট হবে। লোয়ার স্টক হোল্ডিং রিকোয়ারমেন্ট, যখন আপনি এগুলি কমিয়ে দিয়েছেন, আপনার স্টক হোল্ডিং রিকোয়ারমেন্টটা কমে যাবে।
নো ডাইরেক্ট ইম্প্যাক্ট, ওই মুহূর্তে কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে না, কিন্তু দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হবে। রিডিউসিং প্রোটেক্টিভ ট্রান্সপোর্ট প্যাকেজিং, রিডিউসিং করছে কি, প্রোটেক্টিভ ট্রান্সপোর্ট প্যাকেজিং এর ম্যাটেরিয়াল আপনি রিডিউস করে দিচ্ছেন। আগে একটা মোটা ছিল, থিকনেস কমাই দিচ্ছেন, এইভাবে বুঝেন। তাহলে রিডিউস প্যাকেজিং কস্ট, প্রোডাকশন আল্লাহ প্যাকেজিং এ যারা যুক্ত, প্রোডাক্টে যারা কাজ করে আপনি 150 জিএসএম ছিল, এটাকে 130 জিএসএম করে ফেলছেন। একেবারে জিএসএম কমাই দিচ্ছেন। জিএসএম কমাইলে হলো প্যাকেজিং ওরা একেবারে বিরাট বাবা নিবে কোম্পানিতে, আরে দেখো 30 জিএসএম কমাই দিয়া এত লক্ষ টাকা বা এত কোটি টাকা সেভ করে দিচ্ছি। এটা তো ওয়ান আসপেক্ট। যখন আপনি টোটাল লজিস্টিক কনসেপ্টে বিশ্বাস করেন না, তখন আপনি সাইলো বেস বাবা নিবেন, তালি প্যাকেজিং এর লোক, প্রোডাক্টের লোকজন খুব বাবা নিবে। প্রোডাকশনে ওই মুহূর্তে কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট নাই। ডিস্ট্রিবিউশনে যে রিডিউস ট্রান্সপোর্টেশন মডেল চয়েসটাও রিডিউসড হবে। কিন্তু দেখেন মার্কেটিং এ যে কি প্রবলেমটা হবে, ড্যামেজ হইতেই হবে। আগে আপনি জিএসএম যে পরিমাণ দিয়ে আপনি পাঠাইতেন, এখন জিএসএম যখন আপনি কম্প্রোমাইজ করছেন, কমায় ফেলছেন, আপনার থিকনেসটা কমে গেছে, ওইটার স্ট্রেংথ কমে গেছে, ওইটার ডিউরেবিলিটি কমে গেছে, ওইটার কি বলবো লনজিভিটি কমে গেছে। তখন আপনি যখন আপনার মালামাল পরিবহন করে নিয়ে যাচ্ছেন, ঝাঁকি ঝুঁকি খেয়ে আগে যেটা ঠিক থাকতো, এখন সেটা ঠিক থাকছে না। মার্কেটে পৌঁছাতে আপনি পাঠাইছেন নারায়ণগঞ্জ ফ্যাক্টরি থেকে একদম কুড়িগ্রামে চলে গেছে কোনো একটা প্রোডাক্ট, হোয়াট এভার দ্য প্রোডাক্ট, অথবা রাজশাহীতে দিচ্ছেন, ওই রাস্তায় ঝাঁকি টেকি খেয়ে আপনার ড্যামেজের ডেলিভারি এন্ডে যে ড্যামেজ বেড়ে যাচ্ছে। তাইলে দেখেন মার্কেটিং এন্ডে যে আপনার কি হবে, কমপ্লেইন বাড়বে, কাস্টমার অসন্তুষ্ট হবে, রিটার্ন ম্যানেজমেন্ট বেশি হবে। ওই প্রোডাক্ট প্যাকেজিং আলা কিন্তু বাহাবা নিচে খালি নিজেরটা চিন্তা করে। আজকে যদি টোটাল লজিস্টিক কনসেপ্ট হিসেবে তারা একটা টেবিলে বসে, একটা ফোরামে বসে, যেরকম এসএনওপি ফোরাম, সেলস এন্ড অপারেশনে যেমন সমস্ত কিছু খোলামেলাভাবে আলাপ করা হয়, সেইভাবে যদি আলাপ করতো, তখন মার্কেটিং আগেই ফ্ল্যাগটা রেজ করতো, ভাইয়া বা আমার কলিগরা, আপনারা যে এটা করতে যাচ্ছেন, আপনারা কি এটা বিবেচনায় নিয়েছেন? মার্কেটিং তখন ফ্ল্যাগ রেজ করতো, হেডসআপ দিত। এতে তো আমার ড্যামেজ বেড়ে যাবে, ড্যামেজ বেড়ে গেলে তো আমার কাস্টমার কমপ্লেইন বাড়বে, আমার রিটার্ন বেশি হবে, আমার কম্পিটিশন এটা ফায়দা নিবে, আমার তো ব্র্যান্ডের রেপুটেশন ইস্যু হবে, আমার মার্কেটের গুডউইল হারাবো, গুডউইল হারাবো। এই কথাগুলি বলার ক্ষেত্রটা কোথায়, যখন আপনি টোটাল লজিস্টিক কনসেপ্ট হিসেবে আপনি বিষয়টাকে হ্যান্ডেল করেন। সেটা না করে যদি যে যার অবস্থান থেকে করেন। আজকে বাংলাদেশে একটা কাজ হচ্ছে, আমাদের দেশে কি হয়, সার্ভিস, এই যে দেখেন এমআরটি লাইন যখন হয়, মেট্রো রেল যখন হয়, খোরাখুরি ওয়াসা কাজ করে যায়, তারপর এসে ধরে আবার তিতাসে আবার কাজ করে দেয়, হ্যাঁ আবার এসে দেখা যায় না নেটওয়ার্কের লাইন কেটে দিয়ে চলে গেছে। এই যে সমন্বয়হীনতার কারণেই এই জিনিসগুলি হয়। এই যে দেখেন টোটাল লজিস্টিক কনসেপ্ট, জি, টোটাল লজিস্টিক কনসেপ্টটা বোঝা মানেই হচ্ছে সমন্বয়হীনতাটাই বোঝায় আমাদের। আজকে সমন্বয়হীনতার কারণেই দেখেন সরকারি অনেক প্রজেক্টে, অনেক কাজে একই কাজ 2-3 বার রিডু করতে হয়, মানে স্যার ডিপার্টমেন্টের মধ্যে আর কি কমিউনিকেশনের গ্যাপ। আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে জি আমাদের টোটালি আমি বা আমরা সাধারণ পাবলিক যে জিনিসটা চোখে পড়তেছে প্রতিদিন, লাস্ট মনে করেন 30 বছর 40 বছর 50 বছর, আমাদের আমলা বলেন বা বাংলাদেশে যারা দেশটা পরিচালনা করে, তারা আমাদের চেয়ে বিচক্ষণ এবং তাদের চোখে জিনিসটা পড়তেছে। 30 বছরের মধ্যে 40 বছরের মধ্যে 1% কোনো চেঞ্জ হইলো না। একবার ওয়াসা কাটতেছে, একবার পানি উন্নয়ন, ওই যে বিদ্যুৎ কাটতেছে, একবার মানে ওই যে হাইওয়ে রোডসের তারা কাটতেছে, বাট এটা তো সবাই দেখতেছে। আমাদের গ্রাম প্রবলেম মানে আমরা যেরকম সাধারণ পাবলিক দেখতেছি, ওনারা তো দেখতেছে। আপনার বোধহয় একটু কথা কেটে যায় মাঝে মাঝে, আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না। সমস্যা না, মূলত আসলে তারা দেখতেছে না। হ্যাঁ, এটারই হচ্ছে যে এটার বিষয়ে আপনি যদি এক বাক্যে বলিস, আমি যে কথাটা বলতেছিলাম স্যার, সেটা হলো যে আপনার, হ্যাঁ না বুঝছি আমি, আপনি যেটা বলছেন এটা সবাই বুঝে, তারপরও কেন হয়, তারপরে হয় হলো ব্যুরোক্রেসি, রেড টেপিজম, যে যার হ্যাডাম দেখায়, সোজা কথা, চট্টগ্রামের একটা ভাষা আছে না, যে যার শক্তি দেখায়, সেটা দেখায় দেখি সেই ব্যুরোক্রেটিক ওয়ালটাকে আমরা ভাঙতে পারি না, দেখি এই জিনিসগুলি হয়। ভাষা মনে করে আমি সব, তিতাস মনে করে আমি সব। এই যে সমন্বয়হীনতা আসে হইলো যার যার ডিপার্টমেন্টাল পজিশন থেকে, ইগো থেকে, ঠিক আছে, সেটাকে ভেঙে যখন আপনি ঘুরাই দিবেন, সেই ইগো বলে কোনো জিনিস থাকবে না, সবাই এক কাতারে এসে কাজ করবে, তখন এরকম যে সরকারি কিছু জায়গায় যে হয় নাই তা না, মেজরিটি জায়গায় হয় না, এটি হচ্ছে আনফরচুনেট, ঠিক আছে। সেটা হচ্ছে ওই যে ব্যুরোক্রেটিক ওয়াল, সেটার কারণে হয় না।
আপনি আমলাতান্ত্রিক জটিলতা দেখান, আপনি আপনার ক্ষমতা দেখান, আপনি আপনার ডিপার্টমেন্টাল দেখান যে এটা আমার জায়গা, আমার জায়গায় করতে হলেই করতে হবে। এই যে ইগো ভেঙে যখন মানুষ এক কাতারে আসে, অর্গানাইজেশন, যে সমস্ত অর্গানাইজেশন খুব ভালোভাবে আগায়, সেখানে যায় দেখবেন তারা অনেক কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, অনেক ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ, অত ইগো নাই। ইগো থাকলেও সেটা একটা ফোরামে এসে ভেঙে ফেলে সেই ইগোটা, একজন একজনকে চ্যালেঞ্জ করে হয়তো একটু রাগারাগি হয়, তারপর যাই দেখবেন যে দিনের শেষে কিন্তু একটা ভালো সিদ্ধান্তে উপনীত হয়, কারণ প্রত্যেকের চ্যালেঞ্জগুলি, পেইনগুলিকে অনুধাবন করে, কে কাকে কোন জায়গাটা সাপোর্ট করতে পারবে। দিনের শেষে সবাই মনে করে এটা আমরা, এই যে সিদ্ধান্তটা আমরা নিচ্ছি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, ডিপার্টমেন্টের স্বার্থের ঊর্ধ্বে, বিকজ অর্গানাইজেশনের স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি। ঠিক আছে? তো লাস্ট ওয়ান, রিডিউসিং ওয়্যার হাউস সুপারভিশন। আমি যদি কমায় দিই, স্বাভাবিকভাবে আমার খরচ কমে যাবে, আমার মাথা কমে গেলে আমার তো খরচ কমবেই। ফাইন্যান্সের প্রোডাকশনে কোনো ইম্প্যাক্ট ডিরেক্ট নাই। রিডিউস এফিসিয়েন্সি ডিউ টু কি বলছে বলেন? লেস সুপারভিশন। সুপারভাইজার সুপারভাইজার কমবে। সুপারভাইজার যেহেতু আপনি কমাই দিন, জি জি, সুপারভিশন স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে যারা কমে এখানে- গেছে। জি স্যার সুপারভাইজার কমে যাওয়ার ফলে এখানে Supervisor- আমাদের যে স্টোর এর যে মেনটেন, সেলস কমে যাবে। সেই মেনটেনের সার্ভিসটা কমে যাবে। একজন একজন করে বলেন। তারপরে লস সেলস হবে ডিউ টু লেস একুরেট অর্ডার পিকিং। আমি আজকে আমার ওয়্যারহাউস 4টা সুপারভাইজার দিয়ে ডিল করাইতাম, বা 3টা। এখন বলা হয়েছে সুপারভাইজার একজনের বেশি থাকবে না, 3 জনের কাজ একজনকে দিয়ে করাচ্ছেন, স্বাভাবিকভাবেই ভুলভাল হবে, এফিসিয়েন্সি লেস হবে, এবং যেইটার ফল ভোগ করতে হবে মার্কেটিং এ। প্লিজ ভাইয়া, কেউ কথা না বললে মিউট করে রাখেন, একজন একজন করে কথা বললেন এবং মিউট করে রাখেন। তখন আপনার কি হবে? লস সেলস হবে। সেলস আপনার ওলট পালট, যখন আপনার অর্ডার পিকিং হবে, আপনার দরকার বিএনএচ ফুল ফ্লেভার, আপনি পাঠিয়ে দিয়েছেন জেপিজিএল, ভুল অর্ডার পিকিং হয়েছে। আপনার দরকার লাইফ বয় সাবান, আপনি পাঠিয়ে দিয়েছেন লাক্স, ওই পার্টিকুলার মার্কেটে আপনার লাইফ বয় সাবানই দরকার, লাক্স দরকার নাই, তাহলে ভুল পিক করে আপনি পাঠিয়ে দিয়েছেন। তাহলে আপনার দোকানে যেই মুহূর্তে লাইফ বয় কেনার মতন আপনি যেয়ে গেলাম, আমি যেহেতু সেটা পাইলাম না, আমি যখনই পাবো না তখন আমি বাজারে অন্য সমপরিমাণ কোনো যদি সাবান থাকে আমি সেখানে যাব, তাহলে সেই মুহূর্তে ওইটা আমার লস সেলস। আপনি যতই বলেন যে ভাই একটু বসেন না, আগামীকালকে আইসেন, আমার মালামাল আসবে, সাবান তো খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, সাবান ছাড়া গোসল করবে কেন? জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার কোশ্চেনটা হচ্ছে রিডিউসিং র ম্যাটেরিয়াল, সরি স্যার, রিডিউসিং প্রোটেক্টিভ ট্রান্সপোর্ট প্যাকেজিং। স্যার এখানে স্যার যে প্যাকেজের যে রিডিউস প্যাকেজিং কস্ট, স্যার এই কস্টটা কমে দেওয়ার জন্য আমার ফাইনালি যেটা হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে ইনক্রিজিং ড্যামেজ ডেলিভারি এটা বেড়ে গেছে। এখন স্যার আমি দেখলাম যে আমার একটা রেগুলার প্রোডাক্টের হ্যাঁ এরকম হয়েছে, প্যাকেজিং আগে যেরকম ছিল প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, যার কারণে প্রোডাক্টটার ড্যামেজ হয়েছে, আলটিমেট মার্কেট ফল করছে, প্রফিটে এটা কি আমার প্রফিটে হিট করছে। স্যার ফাইনালি যখন কোনো সময় যে আমাদের ধরেন কোনো কোম্পানির সিইও বা চেয়ারম্যান যদি জিজ্ঞেস করে যে এটার এরকম হলো কেন, এখন কোন কনসার্ন ডিপার্টমেন্ট এটার জন্য রেসপন্সিবল থাকবে? এটা অবভিয়াসলি মার্কেটিং এটার সাথে রেসপন্সিবিলিটিতে আসবেই না, এটা আসবে হচ্ছে আপনার লজিস্টিকের লোকজন থাকবে, কারণ এই যে দেখেন রিডিউসিং প্রোটেক্টিভ ট্রান্সপোর্ট প্যাকেজিং, এটা ফ্যাক্টরিওয়ালা অ্যাজ ওয়েল এস লজিস্টিকের লোকজন এটার সাথে আসবে। এবং আপনার প্রপোজালটা দিছে কে? দিছে হলো প্রোডাক্টের লোকজন, প্রোডাক্ট প্যাকেজিং যারা ডিল করে তারা দিয়েছে। বাট এটা দেওয়ার পরে আবার আসবে যে এটা যে কমায় দেওয়া হলো, আপনারা কি ট্রায়াল এরর করেন নাই? এই যে ডেলিভারি পয়েন্টে যে ড্যামেজ হচ্ছে, তার মানে এটা কি ওয়্যারহাউসে যখন রাখা হয়েছে এটা কি তখন আপনি স্ট্রেন টেস্ট করেন নাই? জিএসএম যে কমায় দিলেন, প্রোডাক্ট প্যাকেজিং আলাদা একটা কনসেপ্ট দিচ্ছে, তারা একটা ধারণা দিয়ে ছেড়ে দিচ্ছে এটা করলে এটাই হবে। বাট এটার যে সাবসিকুয়েন্ট ইম্প্যাক্ট অন দি প্যালেটে রাখলে পরে ওয়্যারহাউসে কি হবে, ট্রান্সপোর্টেশনে কি হবে, তাহলে এই দুই পার্টি মিলে কি তারা কি কোনো ট্রায়াল এরর করে নাই? তারা কেন এটা রেজ করলো না? যখন ইন্টিগ্রেটেড ওয়েতে আপনি কাজ না করবেন, ম্যানেজিং ডিরেক্টর এসে যখন ধরবে, তখন হবে ব্লেম গেম। প্যাকেজিং আলাদা বলবে, সে তো হাত তুলে দিবে, সে বলবে আমার তো কাজই ভাই জায়গা বের করে দেওয়া, এখন এটা আমি তো আর ওয়্যারহাউস চালাই না। যদি যেখানে টোটাল কনসেপ্টটা নাই, তখন সেখানে হবে ব্লেম গেম, এ ওরে ব্লেম দিবে, ও ওরে ব্লেম দিবে বাঁচার জন্য। তখন প্রোডাকশন বা ওয়্যারহাউস আলারা তখন বলার চেষ্টা করবে, যিনি ওয়্যারহাউস ম্যানেজার বা যিনি ট্রান্সপোর্টেশন ম্যানেজার,
তা আপনারা কেন এটা রেস করলেন না ভাই ফ্ল্যাগ? জিএসএম যে কমায় দেওয়া হইলো, এই কমানোর ফলে যে স্ট্রেংথ কমে গেল, ডিউরেবিলিটি কমে গেল, এটার যে স্টেবিলিটি কমে গেল, আপনারা কি ট্রায়াল এরর করছেন? 2-3টা প্যালেটে রেখে দেখছেন কিছুদিন নিতে পারে কিনা, ট্যাপ খায় কিনা, ট্রাকে উঠে কি দেখছেন, ঢাকা থেকে উত্তরবঙ্গে পাঠায় দেখছেন? ওয়াই ইউ হ্যাভেন্ট ডান দিস? কিছুই করলেন না। তারপর আপনারা মেনে নিলেন, মেনে নিয়ে এখন ফাইনালি মার্কেটিং এন্ডে যে ডেলিভারিতে ড্যামেজ পাওয়া যাচ্ছে, এইভাবে জিনিসটা হবে। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার, ক্লিয়ার। আর যদি টোটাল লজিস্টিক কনসেপ্ট হইতো তাহলে এই লেভেলে যেতই না, তার আগে এটা ফ্ল্যাগ রেস হইতো। তখন তাইলে যেটা কি হইতে পারতো, এখন আপনি যদি কোশ্চেন করেন, তাহলে তখন হয়তো জিএসএম 150 জিএসএম থেকে 120 আইনেন না, এই জিএসএমটা 120-এ না এনে 135-এ আনেন। আমরা ট্রায়াল এরর করে দেখছি, মোরলেস সেম, খুব বেশি ক্ষতি হচ্ছে না। হয়তো সেই পরিমাণ টাকা সেভ হচ্ছে না যেটা সেভ হইতো আপনার, তারপর কিছু হইলেও সেভ হইতো, কিন্তু আমার ফাইনালি ড্যামেজটা আমরা এলিমিনেট করতে পারতাম। এটি হচ্ছে সমন্বিত টোটাল লজিস্টিকের কনসেপ্ট। তখন আপনি এমন একটা জায়গায় সিদ্ধান্ত নিতেন যে আচ্ছা না 120ও করা যাবে না, 150 ঠিক আছে, 150 একটু বেশি হয়ে যাচ্ছে, লেটস গো ফর 135 or 140, আমরা 10 কমাই, ধাপে ধাপে আমরা কমাই, একবারে না কমাই। আমরা দেখি না 1 বছর পারফরমেন্স কেমন হয়। যদি দেখা যায় 1 বছর এই ধরনের কোনো ড্যামেজের ইনসিডেন্সটা খুব বেশি সিগনিফিকেন্ট না, ভেরি ভেরি নমিনাল, অ্যাবসলিউটলি নমিনাল, দেন দ্যাট উইল গিভ আস দ্য কনফিডেন্স। আমরা তো ইন দি মিন টাইম প্যালেটের অ্যাডজাস্টমেন্ট দেখে ফেললাম, আমরা ফকলিফট দিয়ে এটা যে তুলতেছে সেটা আমরা দেখে ফেললাম, আমরা ট্রাকের ভিতরে কিভাবে এটা প্লেস হয় সেটা আমরা দেখলাম, ডেলিভারি দেখলাম। 1 বছরে মনে হলো যে মোরলেস ওকে, তাহলে 10 অ্যাবজর্ব করে ফেললাম, খেয়ে ফেললাম আমরা আমাদের সিস্টেমে জিএসএম। তারপরের বছর যে আমরা আবার দেখি 5 কমাইতে পারি কিনা। দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু মানে ইমপ্লিমেন্ট ইউর এনি নিউ ইনিশিয়েটিভ ওয়েন টোটাল লজিস্টিক কনসেপ্ট যখন হবে, তখন সবাই মিলে যখন বুদ্ধি পরামর্শ করবে, তখন আপনার এই ধরনের সারপ্রাইজিং যে প্রবলেম সেটা আপনি দূর করে ফেলতে পারবেন। প্ল্যানিং ফর লজিস্টিক্স, এখানে হলো প্ল্যানিং নিয়ে আলাপ হবে। আমরা এখানে তেমন কিছু নেই, যে কোনো জিনিসেরই আপনারা জানেন যে লজিস্টিক বলেন আর যাই বলেন, যে কোনো জিনিসের প্ল্যানিং ইজ দি মেইন থিং। একটা কথাই আছে, যখন আমরা গুড প্ল্যানিং করি তখন থিংস আর হাফ ডান। এই যে আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, এটাও কিন্তু প্ল্যানিং এর অংশ। এই যে একটু আগে যে কথাগুলি বলে আসলাম, সবাই ডিসকাশন করলো, ডিসকাশন করে বললো 150 ডিএসএম থেকে 120-এ নিয়েন না, 140-এ আগে আনি। আমরা কিছু ট্রায়াল এরর করি, এখানে আমরা পাইলটিং করি, আমরা ওয়্যার হাউসে ট্রায়াল দিব, আমরা ট্রাকে পাঠাবো, আমরা দেখব 1 মাস। আমরা দিস কল গুড প্ল্যানিং। যে কোনো একটা প্রজেক্ট, যে কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়ার আগে, আপনি ফাইনাল কমার্শিয়াল রান করার আগে আপনাকে ট্রায়াল এরর করে মার্কেট সমস্ত জায়গার ফিডব্যাক, ইউজারের নিয়ে ফুল প্রুফ একটা ফিডব্যাক নিতে হবে। ইয়েস, নাও উই আর কনফিডেন্ট, নাও উই ক্যান গো ফর ইট। ঠিক আছে? তো প্ল্যানিং হলো এরকম জিনিস। এখন আসেন, 3 ধরনের প্ল্যানিং আছে: স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ট্যাকটিক্যাল প্ল্যানিং, আর একটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি, এটা কি লং টার্ম, মিড টার্ম না শর্ট টার্ম বলেন? When you talk about strategic planning, is it a long-term planning? Long-term planning. Long-term plan. সবসময় মনে রাখবেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং হলো 1 বছর প্লাস, 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে। শর্ট টার্ম প্ল্যানিং, শর্ট টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং হচ্ছে অল্প কয়েক বছর। যখন আমি একটু মিড টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব, 10 বছর হইতে পারে। লং টার্ম 15, 20, 30 হোয়াটএভার। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, সবসময় হচ্ছে লং টার্ম। এটার উদাহরণ কি পরীক্ষা কিন্তু আসবে এগুলাতে কোশ্চেন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ দেখেন এই সার্কেলের ভিতরে অনেকগুলি উদাহরণ আছে, টেকনিক্যালের ভিতরে অনেক উদাহরণ আছে, অপারেশন, এগুলো একদম খুব সূক্ষ্মভাবে পড়ে পড়ে ব্রেনে গেঁথে নিবেন। দেখেন কি বলছে, কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসটা কেমন হবে, এটা স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে নির্ধারণ করতে হবে। চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, ডাইরেক্ট চ্যানেল হবে, মাল্টিপল চ্যানেল হবে, না কি হবে, এটা আপনার কৌশলগত সিদ্ধান্ত। সাপ্লাই পয়েন্ট, কয়টা সাপ্লাই পয়েন্ট হবে, কৌশলগত সিদ্ধান্ত। প্রোডাকশন লোকেশন, প্রোডাকশন মানে যেখানে আপনি উৎপাদন করেন, ফ্যাক্টরি। আজকে ফ্যাক্টরি কি মাওনা ভালুকা রোডে করবেন, নাকি আশুলিয়া করবেন, নারায়ণগঞ্জে করবেন, নাকি ঢাকার বাইরে নিয়ে কুমিল্লাতে করবেন? দিস ইজ ইউর স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, প্রোডাকশন লোকেশন। আজকে জিপিএস ইস্পাত যে সীতাকুণ্ড মিরেশ্বরের ওখানে যে একটা ফ্যাক্টরি করেছে, ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি, ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অংশ, নাকি তারা মন চেলার করে দিল? কোনটা? স্ট্র্যাটেজিক, অবশ্যই স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি প্ল্যানিং এর অংশ। অবশ্যই। ডিপো কনফিগারেশন, ডিপোর টাইপ, কয়টা হবে ডিপো, কয়টা ওয়্যারহাউস হবে, নাম্বার, লোকেশন, সাইজ, ক্যাপাসিটি, এগুলো সব আপনার স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের অংশ। ট্রান্সপোর্টের মোডাল চয়েস, কয়টা ট্রাক নিব,
ইজ ইট এ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, না কি টাইপ অফ মোড নিব? কাভার ভ্যান, নাকি লম্বা ট্রাক, নাকি মিনি ট্রাক, নাকি আমি কন্টেইনারে দিব, জাহাজে দিব? কোনটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত? চয়েসটা হলো সিদ্ধান্ত। আর যদি বলি 3টা ট্রাক পাঠা, এটা কি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নাকি অপারেশনাল? টেলিফোন করে বললেন যে ভাই কালকে আমার অনেক শিপমেন্ট, তাড়াতাড়ি ভাই 5টা ট্রাক পাঠান। ইজ ইট অপারেশনাল, স্ট্র্যাটেজিক অর টেকটিক্যাল? অপারেশনাল। এটা ডেইলি বেসিসে ট্রাকের সাথে আমরা মারামারি করি, যুদ্ধ করি। সো কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? থার্ড পার্টি অর ওন অ্যাকাউন্ট, অ্যাবসলিউটলি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। 3PL এর মাধ্যমে সার্ভিসটা নিবেন নাকি নিজেরা করবেন, অ্যাবসলিউটলি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। নিজে ওয়্যারহাউস জমি কিনা বানাবেন নাকি থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে করায় নেবেন, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। ঠিক আছে, স্টক লেভেল কিরকম রাখবেন। ওকে, টেকনিক্যাল দেখেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়েছে, ভেহিকেল টাইপ, সাইজ, নাম্বার, কন্ট্রাক্ট হায়ার, প্রাইমারি রুট, এগুলো সব টেকনিক্যাল। ডেলিভারি শিডিউল, ড্রাইভারের রিসোর্স, সাপোর্ট ফ্যাসিলিটিস, এগুলো হচ্ছে উদাহরণ। ডিপো স্টোরেজের ক্ষেত্রে উদাহরণ কি, ডিজাইন এন্ড লেআউট। ডিজাইনের লেআউটটা হচ্ছে আপনার টেকনিক্যাল সিদ্ধান্ত। স্পেসের অ্যালোকেশন, স্টোরেজের মিডিয়া কি হবে, এটা কি উড দিয়ে হবে, প্যালেট দিয়ে হবে, না কি দিয়ে হবে, না প্লাস্টিক ম্যাটেরিয়াল হবে। তারপরে হ্যান্ডলিং মেথড, ম্যানুয়াল করবেন নাকি ফর্কলিফট টাইপ দিয়ে করবেন, কি দিয়ে করবেন, কয়টা থাকবে আপনার নাম্বার, ইউনিট লোড, এগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল সিদ্ধান্ত। অ্যাডমিনিস্ট্রেটিভ অন ইনফরমেশন, ইনফরমেশন সাপোর্ট সিস্টেম, মনিটরিং প্রসিডিউর, স্টক লোকেশন কন্ট্রোল, এই যে ফোর্সি করা, তারপর ডকুমেন্টেশন, এই জিনিসগুলি হচ্ছে আপনার টেকনিক্যাল প্ল্যানিং এর অংশ। এখন অপারেশনাল প্ল্যানিং কি? এখন যদি আমি জিজ্ঞেস করি টেকনিক্যাল প্ল্যানিং এর হরাইজন কি, 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, ম্যাক্সিমাম 1 বছর হতে পারে, খেয়াল রাখেন কিন্তু। আর অপারেশনাল হইলো ডে টু ডে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে। স্টক এক্সচেঞ্জে আপনি কি যদি যাই বলেন ভাই আমি 2 দিন পরে দেখবো, হবে? না 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 ভাই, যারা না স্যার। যারা যদি মন ডেইলি মতো বেসিসে করতে হবে। যারা ডেইলি বেসিসে ই করে, এটা এখানে নেটিং করে, তাকে প্রতি ঘন্টায় ঘন্টায় দেখতে হবে। ওরকম গুডস রিসিভ চেকিং, প্রতিদিন গুড রিসিভ হচ্ছে, চেক হইতেছে, এটা প্রতিদিনের কাজ, এটার সাথে অন্য দুইটার কোনো সম্পর্ক নেই। অর্ডার পিকিং, বাল্ক স্টোরেজ, স্টক রেপ্লিনিশমেন্ট, প্রতিদিনই স্টক আপনার রেপ্লিনিশ করতে হয়। 1 ট্রাক দিয়ে মাল ঢুকবে, আরেক ট্রাক দিয়ে আপনি শিপমেন্ট করে বেরিয়ে যাবেন, আপনার স্টক খালি হবে, আবার ফ্যাক্টরি থেকে মাল এনে ভরে দিবেন, মালামাল নিয়ে আসবেন। স্টক রিপ্লেনিশমেন্ট, অর্ডার মার্শালিং, প্রতিদিনের কাজ। লোড শিডিউলিং, রিটার্ন, মোরলেস রেগুলার কাজ হয়। প্রতিদিন না হইলেও 2 দিন পরে পরে, 5 দিন পরে পরে হইতে পারে। পার্সোনাল অ্যাভেলেবিলিটি, আপনার ফ্যাক্টরিতে লোক নাই, টার্নওভার বেশি, ক্যাসাল, রিটার্ন কি প্রতিদিন অপারেশনাল, কি রিটার্ন কি অপারেশনের মধ্যে পড়বে? প্রতিদিন না হইলেও, না আমি অপারেশনাল বলতে নট অনলি ডেইলি বেসিস, উইকলি বেসিস, ফোর্টনাইটলি, মান্থলি, এটাও অপারেশনের ভিতরে পড়ে, সেই হিসেবে এটা আসে। হয়, ঠিক আছে। সো কোনো কোনো অর্গানাইজেশনে প্রতি মাসে 1 বার আসতে পারে, বাট অপারেশনাল এর হরাইজন হইলো এভরি ডে, এভরি অল্টারনেট ডে, উইকলি, ফোর্টনাইটলি, এগুলো হচ্ছে অপারেশনাল ভিতরে পড়ে। ইভেন টু সাম এক্সটেন্ট মান্থলি পর্যন্ত কভার করে। আর 1 মাস থেকে 6 মাস, 1 বছর পর্যন্ত ওইটা টেকনিক্যালের ভিতরে যায়। আর স্ট্র্যাটেজিক হচ্ছে মোর দেন 1 ইয়ার, 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, ঠিক আছে। সো পার্সোনাল অ্যাভেলেবিলিটি, আপনার পার্সোনাল অ্যাভেলেবিলিটি বলতে আপনার ওয়ার্কফোর্স হঠাৎ কমে গেছে, কেন কমছে, কি জন্য কমছে, অ্যানালাইসিস করা, ধরে আনো, নিয়ে আসো, অপারেশনাল ইস্যু। আরেকটা জিনিস এখানে লেখা নাই, স্টকের আপডেট এভরিডে, স্টক ইন অ্যান্ড আউট এভরিডে, ডকুমেন্টেশন কমপ্লিশন এভরিডে, ভেহিকেল মেইনটেনেন্স প্রতিদিন না করলেও ওয়ার্কশপে পাঠান না প্রতি 15 দিন পরে পরে, জি, দ্যাটস ইউর অপারেশনাল। ভেহিকেল ওয়ার্কশপ অ্যাক্টিভিটি এভরিডে, নয় 1 সপ্তাহে, নয় 15 দিনে, নয় মাসে একবার, বাট এটা আপনার অপারেশনাল জিনিস। কি গাড়ি আমি কিনবো, দ্যাট ইজ নট অপারেশন। হাইব্রিড কিনবো না ইভি গাড়ি কিনবো, এটা অনেকটাই স্ট্র্যাটেজি। কি গাড়ি আমি কিনবো অর টেকনিক্যাল, দুইটা মিক্স। আজকে আমি হাইব্রিড গাড়ি কিনবো, ব্যাক অফ দ্য মাইন্ড আমার উদ্দেশ্য কি, আমি তেলের খরচ বাঁচাবো। অকটেনে আমার গাড়ি চলে 125 টাকা 26 টাকা দেওয়ার কিনতে হয়, আমি ক্যালকুলেট করে দেখছি কেপিএল আমার মাসে যে পরিমাণ চলে 1600-1700 কিলোমিটার, বাচ্চার স্কুলে এই সেই লাভ লাভ সবকিছু মিলায় বাইরে ঘোরাঘুরি, আমার মাসে তেল যাবে 28,000 থেকে 30,000। আমি কেপিএল দিয়ে করে দেখছি, তেলের গাড়ির যে কেপিএল স্ট্যান্ডার্ড 6 দিয়ে ভাগ করে আমি দেখছি।
ওয়ারেস আমি যদি একটা হাইব্রিড গাড়ি কিনি, আমার 13, 14, 15 এই ধরনের মাইলেজ আসতে পারে, কেপিএল যেটাকে বলে। তাহলে আমার স্টেট তেলের খরচ 15,000, 30,000 থেকে আমার নেমে যাবে 14,000। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজিক কৌশলের অংশ হতে পারে। আমি এটা দিয়ে আমি খরচটাকে অ্যাবসর্ব করবো, অথবা আমার টেকটিক্স এর অংশ। এটা কখনোই আপনার অপারেশনাল সিদ্ধান্ত না। বুঝতে পারা গেছে? আপনার স্যার, ফ্যাক্টরিতে, জি বলেন। এখানে আমরা এই যে তিনটা স্টপেজ যে দেখলাম, যেমন স্ট্র্যাটেজিক্যালি যে আমরা যেটা বললাম, এখানে আমরা বুঝতে পারলাম যে এটা ইয়ার বাই ইয়ার, মানে 2 বছর, 5 বছর, 7 বছরের প্ল্যানিং হতে পারে। আর মাঝখানে জি। যেটা আমরা সেকেন্ডটা দেখলাম টেকনিক্যালি ট্রান্সপোর্ট, যেটা এখানে এটা মূল সামারিটা কি টেকনিক্যালি ট্রান্সপোর্টের টোটাল সাপোর্টিংটা না লুক আফটার? টেকটিক্যালের হরাইজনটা কি? টেকটিক্যাল মানে হলো 1 বছর, 5 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত যাবে। 1 মাস থেকে 6 মাস টু 1 বছর। ঠিক আছে? ভেহিকেলের টাইপটা কি হবে, সাইজ কয়টা, নাম্বার কয়টা, কোনটা কি হায়ার করবেন, কি করবেন, এগুলো হচ্ছে আপনার টেকটিক্যাল। বাজারে অনেক সময় কম্পিটিশনের সাথে খেলতে গেলে আপনার টেকটিক্যাল সিদ্ধান্ত নিতে হয় না, ওইটা বলা হয়েছে। প্রাইমারি রুট আপনার কয়টা হবে, প্রাইমারি রুট কিন্তু একেবারে বাইবেল না, এটা আপনি চেঞ্জ করতে পারেন 6 মাস পরে। ওইভাবে উদাহরণগুলি আসছে। আপনারা জিনিসগুলি বোঝার চেষ্টা করেন টাইম ফ্রেমের সাথে মিল রেখে। আর অপারেশনাল হচ্ছে অ্যাবসলিউটলি ডে টু ডে। আমি যদি বলি সিএনএফ এজেন্টের সাথে ইন্টারাকশন, ইজ ইট অপারেশনাল, টেকনিক্যাল অর স্ট্র্যাটেজিক? পড়াশোনা অ্যাবসলিউটলি ডেইলি বেসিস। কাস্টম অথরিটির সাথে যোগাযোগ রেগুলার, যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করে তার জন্য রেগুলার। আমি আরেকটা উদাহরণ এখানে নাই, আমি জাস্ট কনসেপচুয়ালি বোঝানোর জন্য দিচ্ছি। ইউনিয়নের সাথে প্রতিদিন ঘেসর ঘেসর মারামারি ফ্যাক্টরির ভিতরে, ইজ ইট অপারেশনাল, টেকনিক্যাল না স্ট্র্যাটেজিক? অপারেশনাল। কিন্তু আমি যদি বলি এলটিএ, লং টার্ম এগ্রিমেন্ট, 2 বছর পরে পরে এলটিএ করতে হয় সিবিএস। এটা হলো স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইভাবেই তো বুঝতে হবে। সব উদাহরণ তো এখানে নাই, উদাহরণ তো হাজার হাজার হবে। আপনাকে একটা স্পেসিমেন এক্সাম্পল দিয়ে ব্রেনে নিতে হবে। আমি কতগুলি বলতেছি যেগুলো এখানে লেখাই নাই, কিন্তু এগুলো আমরা অভ্যস্ত আমাদের ডে টু ডে লাইফে। আরেকটা জিনিস দেখেন, লজিস্টিক অ্যাক্টিভিটিস এর ভিতরে ম্যানেজারকে রেগুলার হ্যান্ডেল করতে হয়। যদি উনি নিজে এটা হ্যান্ডেল করে, 3PL ভেন্ডর হলে সে এটা হ্যান্ডেল করে। রেগুলার আপনার ট্রাকের সাদাবাজি, পুলিশে ধরছে, অমুক তমুক, অপারেশনাল। এটার সাথে কোনো টেকটিক্স আর স্ট্র্যাটেজির সম্পর্ক নেই। প্রতিদিন যে হ্যাসেলগুলি, ট্রাবল শুট যে আপনি করেন, খেয়াল করেন কিন্তু আমি শব্দটা বলেছি ট্রাবল শুট। প্রতিদিন যে সমস্ত ইস্যু আপনাকে ডিল করতে হয়, প্রতিদিন আপনি লাইন ম্যানেজমেন্ট করেন, আপনার প্রতিদিন আপনাকে আপনার টিমের সাথে করতে হয়, বসতে, অপারেশনাল। আর যখন আপনি পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে বসেন বছরে একবার, সেটা আপনার টেকনিক্যাল স্ট্র্যাটেজিকের অংশ হতে পারে। কাউকে আপনি মনে করছেন এই আমার এই ছেলেটা টিমে আসে খুব ভালো, ওকে আমার তৈরি করতে হবে, এটা আপনার কৌশলগত ভবিষ্যৎ। কিন্তু সেই তৈরি করার জন্য আপনি তার জন্য কিছু ডিজাইন করতেছেন, ট্রেনিং এই সেই, আর প্রতিদিন তাকে গাইড করছেন, সেটা অপারেশনাল। আর তার জন্য কিছু ডিজাইন করতেছেন, ট্রেনিং, ডেভেলপমেন্ট, ইন্টারভেনশন, ওইটা কৌশলগত। যে ওকে 5 বছরে আমাকে তুলতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি উদাহরণগুলি দিয়ে যে কোনটা কি, কোথায় যাচ্ছে? যেমন গাড়ির উদাহরণটা দিলাম, হাইব্রিড কিনবেন না ইভি গাড়ি কিনবেন, এটা আপনার অপারেশনাল সিদ্ধান্ত না। আপনার গাড়িতে চলার পরে আপনার ড্রাইভার প্রতিদিন হর্ন বাজায় বেশি, এই যে ওকে যে বারে বারে আপনি এই ওভারটেক করো কেন, দিস ইজ অপারেশনাল অবজারভেশন দিচ্ছেন আপনি ওকে। কিন্তু গাড়িটা আমি কি কিনবো, আমার তেলের খরচ, এটার সাথে ডেইলির কোনো সম্পর্ক নেই। এটা হলো আমার স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত অথবা টেকনিক্যাল সিদ্ধান্ত, যেটাই বলে। আর আমি যদি দীর্ঘমেয়াদী হিসাব করি 5 বছর, এটা আমার স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। আমি দেখছি ইভি গাড়ি বাজার ভরে যাবে। আজ থেকে 6 বছর আগে আমি পার্সোনালি আমার বাসার জন্য হাইব্রিড গাড়ি কিনেছি 2019 সালে। তখন কেনার সময় আই ওয়াজ বিট স্কেপটিক্যাল। তখন কিন্তু হাইব্রিড গাড়ি এত জনপ্রিয় হয়। হাইব্রিড গাড়ি বাংলাদেশ হয়তো 10 বছর ধরে আসছে। বাট আমি যে সময় কথা বলতেছি ভার্সেস আজকে আপনি তাকায় দেখেন কি পরিমাণ হাইব্রিড গাড়ি। তখন কিন্তু একটা ভয় ভীতি ডাইলেমা নিয়ে আমাকে কিনতে হয়েছে। হাইব্রিড গাড়ির চ্যালেঞ্জ কি আই নো, তখনও আমি জানি যে হাইব্রিড গাড়ির ব্যাটারি হয়ে গেলে একবারে 2 লাখ টাকার উপরে যাবে আপনার ব্যাটারি, যেটা আপনার তেলের গাড়িতে নাই। তাহলে আপনাকে হিসাব করতে হবে, আপনার যদি 1.5 লক্ষ কিলোমিটার যাওয়ার পরে যদি হাইব্রিড গাড়ির ব্যাটারি বদলাইতে হয়, সেটা 4-5 বছর পরে যদি করতে হয়, ওই 4-5 বছরে যে আপনার সেভিংস ইন টার্মস অফ ফুয়েল, হোয়াট ইজ দ্য মানি ভার্সেস এই যে 2 লাখ টাকা দিয়ে যে আপনাকে ব্যাটারি বদলাইতে হবে,
আর আমি যখন কিনেছিলাম তখন ব্যাটারি হাইব্রিডের পার্টস টার্টসের দামও ছিল বেশি। এখন কিন্তু আস্তে 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 কমে আসতেছে। এখন ব্যাটারি পুরোটা আস্ত চেঞ্জ করতে হয় না, এখন নাকি নতুন সিস্টেমে ওই যে সেল নষ্ট হয়ে গেলে সেলটাকে রিপ্লেস করা যায়। যত দিন যাবে ততই হবে না। ইভি গাড়ি মাত্র চলে আসছে বাংলাদেশে, এখন যারা কিনবে তারা একটু ভয়ে ভয়ে কিনবে না, একটু ডাউটফুল থাকবে না। কিন্তু এগুলো কৌশলগত। আমি যদি মনে করি ভবিষ্যতে সারা পৃথিবীতে ফুয়েলের উপর প্রেসার হবে, ফুয়েল আস্তে আস্তে হয়ে যাবে, সো আমাদের ওই দিকে যাইতে হবে। আপনি সোলার লাগাবেন কি সোলার লাগাবেন না, এটা কিন্তু একটু স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের অংশ। রিনিউয়েবল এনার্জি, ওইটা দিয়ে ফ্যাক্টরি গ্রিন সার্টিফিকেশন, অমুক তমুক অনেক কিছু রিলেশনশিপ আছে। এটা কিন্তু ডেইলি বেসিস। ওই সিদ্ধান্তটা যখন আমি নেই তখন এটা আমার কৌশলগত সিদ্ধান্ত। আর ওইটাকে প্রতিদিন যখন আপনি মেনটেনেন্স করেন, দ্যাট ইজ ইউর অপারেশনাল। দুই জিনিস। ওকে, সো দ্য ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অফ লজিস্টিক্স, এখানে ROI ওই যে ওইটাই আছে। আমরা ওই সরাসরি ওই ইয়েতে চলে যাই। ওই স্লাইডটা আবার রিপিট হয়েছে এই যে এখানে, এই প্রথম ক্লাসের 2টা স্লাইড এখানে রিপিটেশন। ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আবার একটু আলোচনা করি যদি ভুলে যেয়ে থাকেন, বা যদি অর্ধেকও মনে থাকে আমরা আবার একটু রিভিউ করে নিই, রিভাইজ করে নিই, যাতে ব্রেনে আমাদের আবার গেঁথে যায়। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা জানি, আপনি যে টাকা আপনি ইনভেস্ট করেন সেটা একটা পর্যায়ের পরে আপনি দেখেন যে আপনার পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভ হলে পরে কত পার্সেন্ট পজিটিভ, এটা আমরা পার্সেন্টেজে আমরা বের করি। প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড করে 100 দিয়ে ভাগ করলে এটা আমরা বের করতে পারি। দুইটা জিনিস, যে কোনো বিজনেস করলে ইনিশিয়াল 2-3 বছর নেগেটিভই থাকে, তারপরে আসে ব্রেক ইভেন পয়েন্ট, এটা তো আপনারা শুনছেন, সমান সমান যখন জি, ব্রেক ইভেন বরাবর, তারপরে এটা পজিটিভের দিকে ধাবিত হয়। এখন কোনো একটা বিজনেস 5 বছর ধরে নেগেটিভ, তারপরে কয়েক বছর অলমোস্ট ব্রেক ইভেন, এই করতে করতে 10 বছর, তারপরে একটু আলোর মুখ দেখছে পজিটিভ, 1-2% ROI হচ্ছে, এইভাবে করতে করতে 15 বছর কেটে গেল। ডু ইউ থিঙ্ক দ্যাট বিজনেস উইল বি সাস্টেনেবল লং টার্ম? নো, এটা লং টার্ম সাস্টেনেবল এটা থাকবে না। এটা থাকবে না। আপনাকে বুঝে ফেলতে হবে। ROI নিয়ে যদি 15 বছর আমাকে করতে হয়, তাইলে এত সময় নাই রে ভাই, কুইক বুঝে ফেলতে হবে। তাহলে এখন আপনি কোশ্চেন করতে হবে ROI এর কি কোনো রুল অফ থাম্ব আছে যে 15% বা 20% হলেই আমি বলবো এটা বেস্ট ROI? এটা ডিপেন্ড করবে ইউর টাইপ অফ বিজনেস এন্ড টাইপ অফ ইউর প্রোডাক্ট। আজকে যদি আপনি খাবারের বিজনেসে আসেন, চোখ বুঝে ROI আপনার 20-এর উপরে, 20, 25, 30। খাবারের বিজনেসে এই যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট, টঙের দোকান, অমুক তমুক, কোনোটা দেখছেন লোকের অভাবে চলে না? সো আপনার টাইপ অফ বিজনেসটা হলো ইম্পর্টেন্ট। আজকে যদি আপনার পাড়া মহল্লাতে একটা ভালো ফার্মেসি দিতে পারেন, ইউ হ্যাভ এ ভেরি সার্টেন ROI। কোনো ধারণা আছে ROI কত ফার্মেসি বিজনেসে? নিশ্চিত ROI 20 থেকে 25%। অ্যাবসলিউটলি 20 থেকে 25%, একদম ROI নিশ্চিত, যদি আপনি ওষুধের ইনভেন্টরিটা ঠিক মতন ম্যানেজ করতে পারেন, চুরি চামারিটা যদি না হয়। আর আপনি যদি লোকের উপর রাইখা দিয়া বাড়িতে ঘুমান, কোনোদিন যান নাই, তাহলে আপনার ROI নেমে যাবে। ওকে, আপনি যখন ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তখন আপনার ROI-টাকে আপনি একটা ভালো লেভেলে রাখতে পারেন, কারণ আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করতেছেন, প্রোডাকশন কস্ট, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যখন আপনি ট্রেডিং বিজনেস করেন, নিজের কোনো ম্যানুফ্যাকচারিং নেই, অর্ডার নিয়ে আরেকজনের কাছ থেকে করায় নিয়ে আপনি অর্ডার ফুলফিল করেন, ওই ভিতরের মার্জিনটা আপনি রাখেন, তখন আপনি এই ম্যানুফ্যাকচারিং এর বিজনেসের মতন সমপরিমাণ ROI নাও পেতে পারেন। ঠিক আছে, তো জাস্ট কিছু প্রিলিমিনারি কথাবার্তা বললাম। তো প্রফিট কি? প্রফিটের ভিতরে দেখেন সেলস আর একটা হচ্ছে কস্ট। আমরা প্রফিটের সিম্পল ডেফিনেশন জানি, আমরা সেলস যা করব সেটা থেকে আমি কস্ট মাইনাস করে যে সারপ্লাসটা আমার থাকবে সেটাই হচ্ছে আমার প্রফিট, আমার লাভ। তো সেলসের ভিতরে কি কি অ্যাক্টিভিটিস হয়, এই সমস্ত উদাহরণ অনেক সময় আসতে পারে। ওটিফ, হোয়াট ইজ ওটিফ বলেন? হোয়াট ইজ ওটিফ ইন সাপ্লাই চেন or in logistics? What does it stands for? OTIF. On time in full. Yes, on time in full. তো উদাহরণ দিয়ে বলেন, what is on time and in full? আমি সময় মতো কাস্টমারের সময় মতো প্রোডাক্ট ডেলিভারি করলাম এবং হ্যাঁ। ফুল কোয়ান্টিটিতে। রিপ্লেনিশমেন্টের ক্ষেত্রে এই টার্মটা আসে আর কি। জি, আপনি অন টাইম, লিড টাইমটা মেনে আপনি প্রোডাক্টটাকে পৌঁছে দিলেন এবং ফুল কোয়ান্টিটি। আপনার দরকার 5 ট্রাক প্রোডাক্ট পৌঁছানো, আপনি একদম টাইম মতন দিচ্ছেন, আপনার লিড টাইম হলো হাফ বেলাতেই আপনি পৌঁছে দিচ্ছেন। কিন্তু 5টা ট্রাকের জায়গায় 4র্থ ট্রাক পৌঁছে অ্যাবসলিউটলি ওকে।
পঞ্চম ট্রাক আপনি পুরো ভরেন নেই, আপনার কোয়ান্টিটি দেওয়ার কথা হলো 6 মেট্রিক টন, আপনি সেখানে 3.5 মেট্রিক টন দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, তাইলে আমি ওটিফ বলতে পারবো না, কারণ ওই কোয়ান্টিটিতে ঝামেলা আছে। ইভেন অন টাইম ইন ফুল বলতে নট অনলি কোয়ান্টিটি বাট অলসো ইউর কোয়ালিটি, বাট অলসো ইউর রাইট কোয়ালিটি, রাইট প্রোডাক্ট, রাইট কনজিউমার, রাইট প্লেস, রাইট টাইম, রাইট কন্ডিশন, সবকিছু বোঝায়। আপনি জিনিস পাঠাইছেন 5 ট্রাক, একটা ট্রাকে মালামাল ড্যামেজ হয়ে গেছে, আই ক্যানট সে ইট ইজ ওটিফ। ক্লিয়ার হয়েছে? সার্ভিস লেভেল, সার্ভিস লেভেল আপনাকে দিতে হবে ডিউরিং সার্ভিস লেভেল, আফটার সার্ভিস লেভেল। কাস্টমার রিলেশনশিপ, একটা সেলসকে বাড়াইতে গেলে কাস্টমার সার্ভিস লেভেল যেমন ইম্পর্টেন্ট, কাস্টমারের রিলেশনশিপটাকে মেনটেন করা, বিল্ড করা এবং সেটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে সিম্পল জিনিস বলি, ওল্ড কাস্টমার রিটেনশন, দুইটা জিনিস কাস্টমার রিলেশনশিপ, একটা হচ্ছে ওল্ড কাস্টমার রিটেনশন আর একটা হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন। হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট? স্যার দুইটাই স্যার তো ওল্ড ইম্পর্টেন্ট কাস্টমার, স্যার। দুইটাই ইম্পর্টেন্ট, তার ভিতরে ওল্ড ওল্ড কাস্টমারটা বেশি কাস্টমারকে ধরে ইম্পর্টেন্ট। রাখাটা কিন্তু একটু হইলেও বেশি ইম্পর্টেন্ট। কেন স্যার। আমি বলি, জি কারণ স্যার। একটা ওল্ড কাস্টমার 5টা নতুন কাস্টমারের ইকুইভ্যালেন্ট। আজকে যদি দেখে যে আমি অনেক পুরনো একটা কাস্টমার কোন একটা প্রোডাক্টের, মাই ব্র্যান্ড ইকুইটি ইজ ভেরি হাই, ব্র্যান্ড লয়্যালটি ইজ ভেরি হাই, আমি ওই প্রোডাক্টটা ছেড়ে দিয়ে মার্কেটে বদনাম করা শুরু করলাম, তখন আমার এই নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ ক্যাম্পেইনের কারণে আরো 5টা লোক যারা পটেনশিয়ালি আমি এই প্রোডাক্টটা আসতে চাইতো তারা কিন্তু দূরে সরে যাবে। আল্লাহ, ওই ভাইয়া এতদিন ধরে এই জিনিস ব্যবহার করে বের হয়ে আসা করতেছে, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। So that is the strength of a old customer. এই জন্য retention of old customer is extremely important. But at the same time, you need to acquire new customer also. দুইটাই আপনার লাগবে। And customer relationship আর কি কি জিনিস আছে? Customer relationship এর জিনিস হচ্ছে কাস্টমারের ফিডব্যাকটাকে নেয়া। Continuously you have to take feedback from your customer. খালি ফিডব্যাক আপনি নিয়েই যান, কোনোটা ইমপ্লিমেন্ট করেন নাই, তাইলেও কিন্তু কাস্টমার বুঝে ফেলবে। এরা খালি ফিডব্যাকই নেয়, ফিডব্যাক নিয়ে কোনোটাই ইমপ্লিমেন্ট করে না। কাস্টমারের ভ্যালু প্রপোজিশনটাকে বুঝতে হবে। কাস্টমার যখন দেখবে যে আমার পেইন পয়েন্টকে তারা বুঝতেছে, আমার চ্যালেঞ্জটাকে তারা দেখতেছে, আমার ভ্যালু প্রপোজিশন কি সেটাকে তারা একটা জায়গায় চিন্তা করতেছে, দেন দে উইল ফিল ভ্যালু, যে আমার কথার তো দাম আছে দেখি রে ভাই। আফটার সেলস, ডিউরিং সেলস সার্ভিস যেমন ইম্পর্টেন্ট, আফটার সেলস সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা গাড়ি কিনেছেন নতুন, বাংলাদেশে মিৎসুবিশি নিউ কার কিনছেন, অথবা ক্রেটা গাড়ি যারা এখানে অ্যাসেম্বলি করতেছে, কোরিয়ান কোম্পানি, তারা বললো যে আফটার সেলফ সার্ভিস 5 ইয়ার্স। দেখেন 1 বছর পরে আর সেলফ সার্ভিসের কোনো খবর নাই, অথবা কমিটমেন্ট ঠিক রাখে নাই, বলে দিচ্ছে মাইলেজ আইদার 1 লাখ কিলোমিটার অর 5 ইয়ার্স, হুইচ এভার ইজ কামিং ফার্স্ট, একটা শর্ত দিয়ে দিচ্ছে যেটি আপনার আগে আসে। আপনি যে দেখলেন যে কোনোটাই মানতেছে না, ওইগুলি অল আর ভুয়া কথাবার্তা, বিক্রির সময় এগুলো বলছে, এখন আর নাই। এটা যদি কেউ করে আফটার সেলস সার্ভিস, সেটার কারণেও আপনার সেলসে ইম্প্যাক্টেড হতে পারে। আপনি তো তখন আপনার পরিচিত বন্ধু বান্ধব সার্কেল, পিয়ার গ্রুপ, কলিগ, বড় ভাই সবাই তোর ভাই ভুয়া, বলার সময় অনেক কিছু বলছে, ক্রেতা কোম্পানিতে সার্ভিস দিচ্ছি না। সো নাও উই সি দি কস্ট। কস্টের ক্ষেত্রে কি হবে? ইনভেন্টরি হোল্ডিং, ইনভেন্টরিকে রাখতে গেলে তার হোল্ডিং কস্ট আছে, স্টোরেজের কস্ট আছে, ট্রান্সপোর্টের কস্ট আছে, লেবার এফিসিয়েন্সি। লেবার এফিসিয়েন্সি যদি আপনার ভালো না হয় তাহলে আপনার কস্টের উপর ইম্প্যাক্ট হবে। আজকে যদি আপনার ইউ হ্যাভ এ ভেরি গুড লেবার এফিসিয়েন্ট গ্যাং, তাহলে আপনার কস্ট বা বেঁচে যাবে। ডিপো লোকেশন, ডিপো লোকেশনটা কোথায় সেটার উপরও কিন্তু আপনার কস্ট ডিপেন্ড করে। এত দূরের লোকেশন বানায় রাখছেন, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি হবে। আবার ডিপো লোকেশনটা এত বাজে জায়গায় যে লেবারই পাওয়া যায়, এটারও আপনার কস্টের উপর ইম্প্যাক্ট আছে। অবসোলিসেন্স, এনিবডি ক্যান এক্সপ্লেইন? কেউ বলতে পারবে হোয়াট ইজ অবসোলিসেন্স? হোয়াট ডাজ ইট মিন বাই অবসোলিসেন্স? প্রোডাক্ট আনইউজেবল হয়ে যাওয়া, নন সেলেবল হয়ে যাওয়া। হ্যাঁ, কেন হবে বলেন, ব্যাখ্যা দেন, কি কারণে হতে পারে? সংরক্ষণ করা হয়নি তাই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন প্রোডাক্ট বা গুডস বা ইনভেন্টরি যখন আমরা ওয়্যার হাউসে রাখি, ওভার দ্য পিরিয়ড অফ টাইম দেয়ার আর সার্টেন ওয়্যার এন্ড টিয়ার। ওয়্যার এন্ড টিয়ার হবে, আমার ড্যামেজ আসবে, আমার কোয়ালিটি নষ্ট হবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। অনেক সময় শেলফ লাইফ ওভার হয়ে যাবে, ডিস্টরশন আসবে, ড্যামেজ হবে। এই সমস্ত কিছু যখন ঘটে তখন আমি আমার সেই প্রোডাক্টটাকে টু টাইপ বাজারে বিক্রি করতে পারি না, তখন এটাকে আমার পার্শিয়ালি নষ্ট করে ফেলতে হয়,
রাইট অফ করতে হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই রাইট অফ করতে হয়। এটি হচ্ছে অবসোলিসেন্স। ঠিক আছে, আপনার অবসোলিসেন্সের কেস যত বাড়বে তত আপনার কষ্টের উপর ইম্প্যাক্ট হবে, কারণ আপনার এই ফিনিশ প্রোডাক্টটা বানাইতে তো পয়সা খরচ হচ্ছে। আছে সিগারেট বানায়, যদি সিগারেটের ভিতরে র মেটেরিয়াল, লিফ আছে, পেপার আছে, ফিল্টার আছে, সবগুলি তো কষ্ট তো আপনার ইনভলভ হয়ে গেছে। সেটা করে যদি সিগারেটের ভিতরে এমনই হয়েছে, ড্যামেজ হয়েছে, ফাঙ্গাস টাঙ্গাস এসে গন্ধ টন্ধ হয়ে সিগারেট একদম শেষ, আপনার এত লক্ষ পিস সিগারেট আপনাকে ডিস্ট্রয় করে দিতে হবে। তাই এটা তো আপনার কস্ট বাড়লো না, আপনি তো বিক্রি করতে পারলেন, উল্টা আরো আপনাকে রাইট অফ করতে হলো। তো এইটা অ্যাপ্লাইজ ফর এনি প্রোডাক্ট, আরএমজি বলেন, এগ্রিকালচারাল প্রোডাক্টে তো আরো বেশি দিয়েছে, বিকজ এগ্রিকালচারাল প্রোডাক্টে আপনার অনেক ধরনের হইতে পারে, প্রবলেম হইতে পারে, যেহেতু প্যারিশেবল আইটেম। তো সেক্ষেত্রে যদি আপনার মাছ নিয়ে এসে মাছ গন্ধ হয়ে গেছে, আপনি মাছ আর ব্যবহারই করতে পারলেন না, ফেলে দিতে হলো। চিংড়ি মাছ আপনি প্রসেস করছেন, চিংড়ি মাছগুলি গন্ধ হয়ে গেছে সামহাও কোনো একটা কারণ, কারণ রেফার কন্টেনার দিয়ে আনতে যে টেম্পারেচার আর হিউমিডিটির ঠিক মতন ব্যালেন্স হয়নি, আপনার মাছ নষ্ট হয়ে গেছে। তা আপনি এটা কি খাওয়াইতে পারবেন আর কাউকে? ফেলে দিতে হবে, নষ্ট করতে হবে। দ্যাটস এ কমপ্লিটলি ইউর ওয়েস্টেজ অফ ইউর মানি। সো এখন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন ইনভেন্টরির ভিতরে র মেটেরিয়াল ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি, কম্পোনেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি। ডব্লিউআইপি, হোয়াট ইজ ডব্লিউআইপি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেটা র ম্যাটেরিয়ালও না আবার আমার ফিনিশ গুডসও না, মাঝামাঝি একটা অবস্থা। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা ওয়ার্ক ইন প্রসেস। ঠিক আছে, ফ্যাক্টরিতে আপনি র মেটেরিয়াল নিয়ে এসে এটাকে কনভার্ট করে ফিনিশ প্রোডাক্ট বানাচ্ছেন, কিন্তু আপনার ফিনিশ প্রোডাক্ট বানানোর প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি, ইন বিটুইন কোনো এক জায়গায় পড়ে আছে। দ্যাট ইজ ইউ ডব্লিউআইপি। এটা নাইদার আপনি কিছুই বলতে পারবেন। ধরেন সিগারেট ফ্যাক্টরিতে রড ফর্মেশন হয়েছে, কিন্তু ফিল্টার লাগে নাই, ফিল্টার লাগার পরে কাটতে হয় মিলিমিটার ধরে ধরে, এরকম একটা অবস্থা যদি পড়ে থাকে, তাহলে আমি এটাকে বলবো ওয়ার্ক ইন প্রোগ্রেস। স্যার হ্যালো স্যার, জি, এটাকে কি সেমি ফিনিশ গুডসও বলা হয়, যেটা সেমি ফিনিশ গুডস হলো ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি। যেমন উদাহরণ হচ্ছে সিগারেট বিজনেস হচ্ছে ফিল্টার, শুধু ফিল্টার যদি এনে আপনি বাজারে বিক্রি করতে চান, কেউ কিনবে না, রাইট? তো সিগারেটের রডের সাথে যখন এটা লাগবে, তখনই এটা হবে সেমি ফিনিশ প্রোডাক্টটা, তখন কনভার্টেড হয়ে ফিনিশ প্রোডাক্টে অ্যাড হবে। কিন্তু ইটসেলফ ওইভাবে পড়ে থাকলে এটাকে সেমি ফিনিশ গুড হিসেবে আমাকে ট্রিট করতে হবে। আবার একটা উদাহরণ দিই, এটাকে ঠিক ডাব্লিউআইপি কে যে সেমি ফিনিশ প্রোডাক্ট পুরা বলা যাবে তাও না, সেমি প্রোডাক্টের আলাদা কিছু ডেফিনেশন আছে, যেটা আমি উদাহরণ দিয়ে বললাম। ফিল্টার, আপনি চাইনিজ রেস্টুরেন্টে ব্যবসা করেন, আপনি আপনার কাস্টমার আসার আগে আপনি যে আপনার চিকেনটাকে ম্যারিনেট করে একটা ফর্মে রাখেন, এটা হচ্ছে আপনার সেমি ফিনিশ গুডস। ওই ফর্মে আপনি এটাকে বিক্রি করতে পারবেন না, আইদার এটাকে আপনার ফ্রাইতে যাইতে হবে, চিকেন ফ্রাই অথবা সিজলিং অথবা গ্রেভি, হোয়াট এভার, কারণ আপনি একটা বেসিক রূপে রেখে দিচ্ছেন বেসড অন ইউর কাস্টমার অর্ডার, তারপরে আপনি এটাকে আপনার ফিনিশ গুডে রূপান্তর করে ফাইনাল ডেলিভারি দিচ্ছেন। এইটা হচ্ছে সেমি ফিনিশ গুডস। আমি বুঝাইতে পারছি কিনা দেখেন, এক্স্যাক্টলি টু টাইপ বুঝতে হবে হোয়াট ইজ এসএফজি। সেমি ফিনিশ গুডস বলতে এই যে আমি এখন যেটা বললাম, এটি হচ্ছে উদাহরণ। হ্যাঁ, সেমি ফিনিশ গুডস হিসাবে যখন পরে থাকবে, সেমি ফিনিশ গুডস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি। পরীক্ষা আসলে কিন্তু এটা কনফিউজ হওয়ার কিছু নাই যে এটা কি ইনভেন্টরি কিনা। অফকোর্স ইজ ইনভেন্টরি। সিগারেটের ফিল্টার ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ান, এটা জাপান থেকে আনে বিয়েটি, শুধু আনলাম এটাকে টিবাকো টার্মিনোলজিতে টো বলা হয়। টো আমরা ফিল্টার হিসেবে বলি, বাট ইটস এ টার্মিনোলজি টো। এটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, এটা আইনা আপনি ফ্যাক্টরিতে ফালায় রাখলে এটা কি কেউ খাবে নাকি? এটা কেউ নিবে যতক্ষণ পর্যন্ত এটা সিগারেটে অ্যাড না হবে। তো এটার কোনো ভ্যালু নাই। আপনি ওই মুরগি ম্যারিনেট করে রাখছেন, ওইটা তো আপনার বিক্রি হবে না। বিক্রি তখনই হবে যখন অর্ডার এসে বললো যে ভাই আমাকে সিজলিং করে দেন। আপনার বেসটা, আপনি বার্জারে আসেন, বার্জারে এসে আপনার বেস যে ইয়েতে রাখছেন আপনার পেন্টিংটা, আপনি কাস্টমাইজেশনে যান নাই, বেস ম্যাটেরিয়ালটা তৈরি করে রাখছেন, দ্যাটস পিওর সেমি ফিনিশ গুডস। বেস ওইভাবে বিক্রি হয় না। ওয়েদার কোড দিবেন, ইমালশন দিবেন না কি দিবেন সেটা পরে, কাস্টমাইজেশনটা পরে হবে, তখন পর্যন্ত এটা বেস ম্যাটেরিয়াল। ইটস নাইদার ইউর র ম্যাটেরিয়াল নর ইউর ফিনিশ প্রোডাক্ট সে যায় না। বুঝাইতে পারছি? এফজি তো এফজি। তো স্টক লোকেশন, ইনভেন্টরি কন্ট্রোল, স্টক লোকেশন, এগুলি ইজি। আমি এখন যেটা আপনাদের একটু এক্সপ্লেন করব, ইনভেন্টরি টার্ন। কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ইনভেন্টরি টার্নওভার? হোয়াট ডাজ ইট মিন বাই ইনভেন্টরি টার্নওভার? মানে আমি ইনভেন্টরি মানে আমি এক টার্নওভারটা মাসে ইনভেন্টরি কয়বার ইউজ করতেছি, ইউজ করে প্রোডাক্ট বানাচ্ছি কয়বার, জি,
সম্ভবত। ইনভেন্টরি টার্নওভার হচ্ছে যে নাম্বার অফ ডেজ, কয়বার আপনি টার্ন করে, আপনি যখন ফিনিশ প্রোডাক্টের কথা বলবেন কয়বার টার্ন করে বাজারে বিক্রি করতেছেন, ঠিক আছে? দ্যাটস ইউর ইনভেন্টরি টার্নওভার ফর ইউর এফজি, ফিনিশ প্রোডাক্ট। র মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু ইনভেন্টরি টার্নওভার আছে, আমি কত দ্রুত আমার র মেটেরিয়ালকে এনে ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করছি, নাকি আইনা ফ্যাক্টরিতে ফ্লোরে ফেলায় ইউজ করতে রাখতেছি, পারতেছি। নাকি আমি ফ্যাক্টরিতে এনে ফেলায় রাখছি, এখন আমার ইউজই হয়নি। দ্যাট ইজ মাই ইনভেন্টরি টার্নওভার ফর মাই র মেটেরিয়াল। বাট আইডিয়ালি ইনভেন্টরি টার্নওভার বলতে ফিনিশ প্রোডাক্টসের কথাই সবাই বলে। বাট ওই যে আমি সিগারেটের ফিল্টার এনে ফ্যাক্টরিতে রেখে দিছি জাপান থেকে, বাট সিগারেটের রডে এখনো অ্যাড হয়নি, তাহলে আমি ওই এসএফজির ইনভেন্টরি টার্নওভার এখনো করতে পারি। বুঝতে পারছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনভেন্টরি টার্নওভার আছে। বাট আইডিয়ালি কেউ যখন ইনভেন্টরি টার্নওভার নিয়ে কথা বলে, এটা আমরা ফিনিশ প্রোডাক্টই বুঝি, এটাই নিয়ম। বাট র মেটেরিয়ালেরও কিন্তু ইনভেন্টরি টার্নওভার আছে, সেমি ফিনিক্সেরও কিন্তু আছে, ডাব্লিউআইপি হিসেবে পড়ে আছে, এটা এখনো ফুল ফ্লেজেড এফজিতে কনভার্সন হয়নি, তাহলে কিন্তু ওইটা টার্নওভারও হয়নি। আপনার প্রসেসিং লাইনের 5টা ধাপ আছে, 4র্থতম ধাপে এসে কিছু একটা হয়েছে, ওইটা আর পঞ্চম নিয়েতে যেতে পারেন। কোয়ালিটি টিম আটকায় দিচ্ছে প্রোডাক্টে, ওরা বলছে এটা ইন্স্যুরেন্স করতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে, দেখি বুঝি করে তারা ছাড় দিয়ে যখন ছেড়ে দিছে, তারপর এটা আপনার 5th স্টেজে গেছে, অনলি দেন ইট ইজ কনভার্টেড টু ইউর অ্যাবসলিউট ফিনিশ প্রোডাক্ট। তো কনসেপ্টটা বুঝতে হবে, রাইট? তো নাম্বার অফ ডেজ টু টার্ন ওভার ইউর ইনভেন্টরি মিনস হলো আপনি বাজারে আপনি আপনার ফিনিশ প্রোডাক্ট দিচ্ছেন, কয়দিন পরে পরে দিচ্ছেন, এটা বিক্রি হচ্ছে আবার দিচ্ছেন, বিক্রি হচ্ছে আবার দিচ্ছেন, দ্যাটস ইউর টার্ন ওভার। ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমরা জানি ইনভেন্টরি বেশিও খারাপ কমও খারাপ, বেশি হলে কি প্রবলেম আর কম হইলে কি প্রবলেম বলেন? ইনভেন্টরি বেশি হইলে কম হলে শর্টেজ হবে স্যার, আর বেশি 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 হলে আপনার ওটা ওভারটেজ। স্যার কম হলে রিপ্লেসমেন্টের প্রবলেম হবে, পাইপলাইন ঠিক থাকবে না সেলস এর ক্ষেত্রে, আর বেশি হলে হোল্ডিং কস্ট বেড়ে যাবে। ওভার ইনভেস্টমেন্ট দেখা যাবে আর কি, অনেক বেশি টাকা স্টক হয়ে যাবে। জি, বেশি যদি হয়, এক্সেসিভ যদি হয়, আপনার টাকা টাইড আপ হবে, টাকা আটকে থাকবে, এটা হলো প্রবলেম, আপনার ক্যাশ ফ্লোতে ইম্প্যাক্ট হবে। আর কম হলে যেটা হবে, আপনার ওই যে বাজারে যে আপনি ইনভেন্টরি টার্নওভার দেখা যাবে, আপনি স্টক আউট সিচুয়েশন হবে, আপনার সেলস ড্রপ করবে, আপনি অপরচুনিটি হারাবেন। আপনি এত কৃপণতা করে এত কম রাখছেন, হঠাৎ ডিমান্ড বেড়ে গেছে, আপনি আপনার মালামাল দিতে পারলেন, আপনার সেলস এর অপরচুনিটিটা আপনি লস করলেন, আপনার কম্পিটিশন তো বসে থাকবে না, বাজারে শর্টেজ দেখা দেবে। ইয়া রাইট। তো ইওকিউ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটি যেটা অপটিমাল কোয়ান্টিটি, নাইদার হাই নর লেস, এরকম একটা কোয়ান্টিটি আপনাকে নির্ধারণ করবে, যে কারণে আপনার ইনভেন্টরি হোল্ডিং কস্টও বেশি হবে না, ট্রান্সপোর্টেশন কস্ট আপনার হবে না, এরকম একটা লেভেলে রাখবে সে, যে কারণে আপনি অপটিমাল একটা লেভেল দিয়ে আপনি ইউ ক্যান অপারেট ইউর বিজনেস। অপটিমাল মনে রাখবেন, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ক্যাশ এন্ড রিসিভেবল ছিল। জি স্যার তাহলে যে যেগুলো সিজনাল প্রোডাক্ট, যেমন আলু বলি বা পেঁয়াজ বলি, এগুলো যখন আপনার কোল্ড স্টোরে রাখা হয়, স্টক করে ইচ্ছা করে সংকট করা হয়, তখন কি তাদের অপারেশন কস্টটা বেড়ে যায় না? তারপরে তো তারা রাখে। যখন আপনি স্টক করবেন সিন্ডিকেট করে, তখন আপনাকে রাখতে যে কস্ট আর ওইটার বিনিময়ে যা আর্ন করবে এটা অনেক বেশি। সয়াবিন তেল স্টক করার যে ভ্যালু ভার্সেস পার লিটারে 10 টাকা বাড়ায় দিয়া ওইটার যে ভ্যালু, ইস আকাশ পাতাল। তো ওই কস্ট এটার কাছে কিছুই না। ভেরি সিম্পল অ্যান্সার। যারা সিন্ডিকেট করে এই ফায়দাটা নিতে চায়, তারা পার লিটারে পার কেজিতে 5-10 টাকার যে মানি ভার্সেস ওয়্যার হাউসে 5 বেশি রাখা, ওইটা অনেক বেশি টাকা ওইটার থেকে আসবে। জি হ্যাঁ বল। হ্যাঁ আসতেছি। আচ্ছা ভাই, আপনি একটু মিউট করে রাখেন কথা না বললে। ঠিক আছে। এখন ক্যাশ এন্ড রিসিভেবল, আমরা বলেন ক্যাশ রিসিভেবল উদাহরণ কি আর ক্যাশ পেয়েবল এর উদাহরণ কি? দুইটা টার্ম বিজনেসে খুব ইম্পর্টেন্ট। ক্যাশ রিসিভেবল কোত্থেকে আসে? সেলস থেকে আসে, আফটার ডেলিভারি পরে সেলস থেকে আসে, আপনার এলসির মাধ্যমে হলে এলসি থেকে আসে, না হওয়ার পর বাথরুমে গেছে তো এইজন্য। ভাইয়া আপনি একটু কথা বললেন না, ওই যে কি এটা, এই যে কথা বলতেছে। হ্যাঁ জি হ্যাঁ বাসার ভাই, রাইট। ক্যাশ হ্যাঁ। রিসিভেবল হচ্ছে যখন আপনার বিক্রি হবে, সেলস হবে, তখন যে টাকাটা আসবে, সেটা যেই ফর্মই হোক, সেইটা হচ্ছে ক্যাশ রিসিভেবল। আর ক্যাশ পেয়েবল হলো আপনি আপনার ভেন্ডর, আপনার সাপ্লায়ারের কাছ থেকে যেটা দেবেন,
র মেটেরিয়াল কিনছেন, কম্পোনেন্ট কিনছেন, সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে, দ্যাট ইজ ইউর ক্যাশ পেয়েবল। ইভেন যদি আপনি লোন নিয়ে থাকেন, সেই লোনটা যদি আপনাকে রিপে করতে হয়, ওইটা আপনার ইয়ের অ্যাকাউন্টসের খাতায় ওইটা কিন্তু ক্যাশ পেয়েবল হিসেবেই যাবে, আপনাকে পূরণ করতে হবে, তো দিতে হবে। তো ক্যাশ দেয় না তারা। রিসিভেবল একটা, আর একটা হচ্ছে ক্যাশ পেয়েবল। স্যার একটা হলো Cash- পাও না, একটা হলো দেও না। দেয় না, রাইট। ক্যাশ রিসিভেবল সুনার ইজ বেটার, লঙ্গার ইজ বেটার, বলেন পরীক্ষা যদি আসে। স্যার প্রশ্নটা একবার, ক্যাশ রিসিভেবল সুনার ইজ বেটার or longer is better? Sooner is better. রিসিভেবল সুনার ইজ বেটার। সুনার ইজ বেটার। যত তাড়াতাড়ি আনতে পারবেন তত আপনার ক্যাশ ফ্লোতে ইম্প্যাক্ট ফেলবে। আর ক্যাশ রিসিভেবল হচ্ছে, ক্যাশ পেয়েবল ইজ লঙ্গার ইজ বেটার। লঙ্গার ইজ বেটার। ক্যাশ পেয়েবল লঙ্গার ইজ বেটার স্যার। এখন আইডিয়ালি যে কোনো একটা, ভাইয়া খুব কথা আসতেছে, আপনারা একটু প্লিজ একটু অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলি ফলো করেন, নাতে ডিস্টার্ব হয় সবার। সেটা হচ্ছে ক্যাশ রিসিভেবলের ক্ষেত্রে যেটা হচ্ছে নর্মালি হলো 30 দিন যদি ধরা হয়, 30 দিনে আপনি ক্যাশ রিসিভ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্যাশ পেয়েবল হইতে হবে 45 to 50 ডেজ। আবার আপনি সুযোগ পাইয়া আপনার ভেন্ডরকে বা আপনার সাপ্লায়ারকে 60, 65, 70, 80 দিন পরে টাকা দিলেন, সেটাও কিন্তু আবার ঠিক হবে না। তাহলে আপনার সাপ্লায়ার বা আপনার ভেন্ডর ক্যাশ ক্রাইসিসে পড়ে যাবে, কারণ ওরও তো একটা বিজনেস, তারও ক্যাশ ফ্লো ইম্পর্টেন্ট, আপনার জন্য যেরকম ইম্পর্টেন্ট। এটা রিলেশনশিপে ইমপ্যাক্ট ফেলবে। হ্যাঁ, রিলেশনশিপে ইম্প্যাক্ট ফেলবে, একটা পর্যায়ে সে আপনার সাথে বিজনেস করবে, ও তখন চিন্তা করবে আমার তো স্কুইজ করে মেরে ফেলতেছে, তো সে আপনার সাথে আর বিজনেস করবে না, লং টার্ম বিজনেস হবে না। অলওয়েজ রিমেম্বার, ক্যাশ ইজ জাস্ট লাইক এ কিং, ক্যাশ ইজ এ ব্লাড ফর এনি অর্গানাইজেশন। ক্যাশ ফ্লো ভালো তো সব ভালো। এই জন্যই ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল বলে একটা জিনিস আছে, ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ আউট। যত দ্রুত ক্যাশ ইন করাইতে পারবেন আপনার বিজনেসে এবং আউট করাবেন পরে, এই যে দুইটার মধ্যবর্তী যে কনভার্সন, এটি হচ্ছে ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ টু ক্যাশ কনভার্সন সাইকেল সুনার ইজ বেটার অর লঙ্গার ইজ বেটার? সুনার ছোট হইতে হবে, সাইকেলটা ছোট হইতে হবে। ক্যাশ টু ক্যাশ সাইকেল একটা অর্গানাইজেশনের 30 দিন কনভার্সন, আরেকজনের হলো 20 দিন। যার 20 দিন তার তার ক্যাশ ফ্লোর পজিশন অনেক ভালো। কনভার্সন সাইকেল সুনার ইজ বেটার, ছোট হইতে হবে, অল্প সময়ে কনভার্ট করে ফেলতে হবে। বোঝা গেছে? ইভেন দ্য অর্গানাইজেশন লাইক ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারা কিন্তু নগদে তার ঢাকা ফ্যাক্টরি থেকে, মহাখালী ফ্যাক্টরি থেকে সিগারেট লিফট করে ইয়েরা ডিস্ট্রিবিউটার নিয়ে যায়, ক্যাশ টাকা দিয়ে জমা দিয়ে তারপরে এটাকে বের করতে হয়। এটি সিস্টেম, নগদ, এখানে কোনো বাকির কারবার নাই। তারপরও নেগেটিভ করা যায় তাহলে আরো ভালো। রাইট। সো ক্যাশ টু ক্যাশ কনভার্সন নেগেটিভ একটু বুঝায় বলেন ভাইয়া সবার জন্য, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলছেন, বলেন। অগ্রিম টাকা দিয়ে যাবে, তারপরে সিমেন্ট বাসায় যাবে। আবার বলেন, বুঝছে নাকি সবাই, একটু বুঝায় বলেন। টাকা দিয়ে অর্ডার কেটে তার 1 সপ্তাহ পরে সিমেন্ট তার হ্যাঁ। বাসায় যাবে, এইরকম। এখন মার্কেটে তো আপনার অবস্থানটা সিমেন্টের মতো বাকি আইটেম গুলো নাই ভাই। না, এটা উনি একটা এক্সেপশন। এটা বোঝানোর জন্য ভাই। হ্যাঁ, বলতেছি আমাদের বাংলাদেশের বিজনেসটা তো 2-3টা কোম্পানি আছে যারা অ্যাডভান্স নিয়ে সেটা গুডস ডেলিভারি করে। হ্যাঁ, এছাড়া বাকি সব আইটেম গুলোর ক্ষেত্রে দেখেন যে আমরা ক্রেডিটেই করতে হচ্ছে। ক্রেডিটে করে পরে দেয়। হুম। আমি এই জন্যই তো সিগারেটের উদাহরণ দিলাম, সব তো আর সিগারেট পণ্য না রে ভাই। সিগারেট আলাদা তো ক্যাশ টাকা ছাড়া কোনো সিগারেটের শিপমেন্টই হবে না। তারপরও ক্রেডিট পলিসি হলো সাপ্লায়ারের ক্ষেত্রে 1 মাস। চিন্তা করেন, বিএটি বা আবুল খায়ের বলেন আর যাই বলেন বা এটিআই, কেউ কিন্তু নগদে ব্যবসা করে, তারা কিন্তু বাকি দেন। সিগারেট এমন একটা জিনিস, টাকা দিয়েই লিফট করে নিতে হবে আপনাকে ডিস্ট্রিবিউটরে। তারপরেও দেখেন ক্রেডিট পলিসি হলো সাপ্লায়ারের জন্য 30 দিন, 1 মাসের আগে দেয়ই না, পে করে না। বুঝতে পারছেন? তাহলে এখন কোশ্চেন নিতে হবে, তাহলে তো বিয়ে দিতে টাকা আর টাকা, তা টাকা আর টাকা তার আরো ইনভেস্ট করতে হয়, অন্য জায়গায় তার ইনভেস্ট করতে হয়। তার ক্যাশ ফ্লোতে যদি এইটা থাকে, তাহলে তাকে অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে না? সে ক্যাশ ফ্লো খালি জমায় রাখলে তো হবে না। এখন মনে হতে পারে আরে খোদারে ভাই, গার্মেন্টস সেক্টরের বিজনেসটার অবস্থা কিন্তু খুব পুর। যেন আপনি কোনো গার্মেন্টস যদি মাল দেন, মাল পাওয়ার পরে, মাল পাওয়ার 2 মাস পরে আপনাকে এলসি দেয়, এলসি হলো 180 দিনের। জি, ওদের বিজনেসের প্যাটার্ন দেখলে কত হাজার কোটি টাকা ইনভেস্টের দরকার। জি, রাইট। ওইটা তো বললামই, কোনো বিজনেসের সাথে সব পুরো মিলবে না, বাট আপনাকে বেসিকটা মাথায় রাখতে হবে। এখন বিজনেস টু বিজনেস, প্রোডাক্ট টু প্রোডাক্ট, ওই অনুযায়ী আপনাকে অপারেট করতে হবে। এখন রেডিমেড গার্মেন্টস এর এইটা যদি একটা প্যাটার্নে চলে, হঠাৎ করে যদি আপনি অন্য একটা জিনিস করতে চান,
তাইলে হয়তো আপনার সেই মালিক পক্ষ সেটা দিবেন আপনাকে, আপনি যতই ভালো ম্যানেজার হন, আপনি যতই চালাতেও ভালো পারবেন না leader। ফ্যাক্টরি। হ্যাঁ, সেটি চালানো যাবে, বিকজ দ্যাটস দ্য ওয়ে ইট অপারেটস। ওকে, সো প্লাস ফিক্সড অ্যাসেট, ওয়্যারহাউস যদি করেন ফিক্সড অ্যাসেট, ডিপো যদি বানান ফিক্সড অ্যাসেট, ট্রান্সপোর্টেশনের ভেহিকেল যদি কিনেন ফিক্সড অ্যাসেট, এমএইচই মানে হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, ফকলিফট, বুম লিফট, সিজার লিফট, এগুলো যদি কিনেন এগুলো আপনার ফিক্সড অ্যাসেট। নেটওয়ার্ক অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার অনেক সময় আপনার সার্ভার টার্ভার টাওয়ার এগুলো ফিট করতে হয়, এগুলো আপনার ফিক্সড অ্যাসেট। আউটসোর্সিং অনেক সময় করা লাগে। দিজ আর অল পার্ট অফ ইউর ফিক্সড অ্যাসেট। সো এই তিনটাকে যখন যোগ করে ক্যাপিটাল এমপ্লয়েড যখন হবে, প্রফিটের সাথে ভাগ করে এটা করে একসাথে যখন করবেন তখনই আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে। অনেক কথা বললাম এটার উপরে, ঠিক আছে, বিকজ ইম্পর্টেন্ট, যেই সাইটগুলি ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি বোঝা দরকার, সেইখানে আমরা একটু বেশি সময় ব্যয় করি। এখন আসেন গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশন। আমরা গ্লোবালাইজেশনে বসবাস করি, আমরা কোনো সাইলো বেস অর্গানাইজেশনে এখন আর কাজ করতে পারি না। আপনি যদি আজকে সিটি গ্রুপ বলেন, মেঘনা গ্রুপ বলেন, আকিজ ভেঞ্চার বলেন, আকিজ বশির গ্রুপ বলেন, আবুল খের বলেন, দিজ আর অল দ্য বিগেস্ট কংগ্লোমারেট ইন বাংলাদেশ। তারা যতই বাংলাদেশি কংগ্লোমারেট হোক, তারা কি গ্লোবালাইজেশনের বাইরে? না না, তার অল পার্টনার্স আর ইন ডিফারেন্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড, কিন্তু গ্লোবালাইজেশনের বাইরে না। এই জন্য গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশন এই দুটো জিনিস রিসেন্ট ইয়ারে আপনার সব বেসিক ম্যাটেরিয়াল তো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে। অ্যাবসলিউটলি বেসিক ম্যাটেরিয়াল তো বাইরে থেকে আনতে হবে, হয় চায়না নয় ইউরোপ নয় যেখান থেকে পারেন আনেন, তা আপনাকে গ্লোবালাইজেশন অংশ হইতেই হবে। তো টিপিক্যাল গ্লোবাল অ্যাট্রিবিউটস উইল ইনক্লুড কি কি আছে? গ্লোবাল ব্র্যান্ডিং, গ্লোবাল সোর্সিং, গ্লোবাল প্রোডাকশন, এগুলো জাস্ট উদাহরণ, একটু দেখে রাখেন। সেন্ট্রালাইজেশন ইনভেন্টরি, আপনি একটা হাব বানাইলেন এশিয়া প্যাসিফিকে যেখানে আপনি সব ইনভেন্টরি রাখেন, এগুলো বিদেশি কোম্পানির ক্ষেত্রে বেশি প্রযোজ্য, মাল্টিন্যাশনালের ক্ষেত্রে। হ্যাঁ, সেন্ট্রালাইজেশন ইনফরমেশন বাট উইথ দ্য এবিলিটি টু প্রোভাইড লোকাল রিকোয়ারমেন্ট, এই সমস্ত জিনিস বলা হয়েছে। এটা এমন আহামরি কিছু না। আমরা পরের স্লাইডে যাই। দেখেন এখানে আবার বলছে যে গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশনের একদম বটম লাইনটা যদি দেখেন, একদম নিচে যেটা আমি ব্লু কালার করে রাখছি, আপনাকে গ্লোবাল মার্কেটের অংশ হইতে হবে, নেটওয়ার্কের অংশ হইতে হবে, আপনাকে ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে, আপনাকে কমপ্লেক্স লজিস্টিক জিনিস ম্যানেজ করতে হবে। এটা যদি করতে চান তাহলে কি দরকার দেখেন, প্ল্যান, দ্য নিড ইজ টু প্ল্যান অ্যান্ড ম্যানেজ লজিস্টিক অ্যাজ এ কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেম। একদম বটম লাইনটা দেখেন, মোদ্দা কথা। আপনাকে যদি এটাকে ম্যানেজ করতে হয়, প্ল্যান করতে হয়, লজিস্টিকে ম্যানেজ করতে হয়, কমপ্লিট ওয়েতে করতে হবে এবং ইন্টিগ্রেটেড সিস্টেমে করতে হবে। আপনি যতই লোকাল কংগ্লোমারেট হন না কেন, আপনার যারা পার্টনার আছে, যারা অল সাপ্লায়ার বেসড আছে ইউরোপে, আমেরিকাতে, চায়নাতে, সবার সাথে কমপ্লিট অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজ করতে হবে। এক সাপ্লায়ারে একটা ইনফরমেশন দিব, আরেকজনের দিব না, কিন্তু এই বিনিময় করলে পরে আপনার লজিস্টিক ফাংশনটা ভালোভাবে রান করতো, কনফিডেন্সিয়ালিটি ঠিক রেখে, তাহলে অবশ্যই আপনাকে কমপ্লিট ওয়েতে লজিস্টিক ইনফরমেশন শেয়ার করতে হবে। গ্লোবালাইজেশনের অংশ। আজকে মাল্টিনেশনাল কোম্পানি লাইক বিএটি, ইউনিলিভার, রেকিট বেনকাইজার, নেসলে, এই ধরনের যারা প্লেয়ার আছে, তাদের ইনফরমেশন কি আপনি ছাপায় রাখতে পারবেন? আজকে যদি পাকিস্তান বলে না আমার ফ্যাক্টরি ইনফরমেশন আমি দিব না, এই যুগে তো এটার কোনো সুযোগ নেই। আপনার স্যাপের মাধ্যমে এভরিথিং ইজ ভিজিবল, আপনি চাইলেও আপনি ইনফরমেশন লুকায় রাখতে পারবেন। এবং এই লুকায় না রাখার ফলে আসলে লাভ হচ্ছে বিইটি অ্যাজ এ হোল, অ্যাজ এ গ্লোবাল কোম্পানি। ইউনিলিভার উপকৃত হচ্ছে। আজকে হিন্দুস্তান ইউনিলিভার বলে না আমি ইনফরমেশন দিব না পাকিস্তানকে, আমাদের দেশে বৈরিতা আছে, সেটা পলিটিক্যালি থাকতে পারে, বাট এই ধরনের অর্গানাইজেশন গুলো কিন্তু ট্রান্সপারেন্ট, দে ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ টোটাল লজিস্টিক ফাংশন এন্ড ইন্টিগ্রেটেড সিস্টেম, এটাই কথা বলা হয়েছে এখানে। এখন দেখেন গ্লোবালাইজেশন এন্ড ইন্টিগ্রেশন। গ্লোবালাইজেশন অলমোস্ট সার্টেনলি লিডস টু এ গ্রেটার কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি প্রোভাইড সাম সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন ফর লজিস্টিক অপারেশন। কি কি সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন হয় যদি পরীক্ষায় আসে, এগুলি হলো উদাহরণ। দিজ ইনক্লুড কি কি? এক্সটেন্ডেড সাপ্লাই লিড টাইম, সাপ্লাইয়ের লিড টাইম বেড়ে গেছে বিভিন্ন কারণ, আমরা কমাইতে চাই কিন্তু আসলে বেড়ে গেছে। প্রোডাকশন পোস্টপোনমেন্ট উইথ লোকাল অ্যাডেড ভ্যালু। হোয়াট ইজ পোস্টপোনমেন্ট? কোনো আইডিয়া বলতে পারবেন? পোস্টপোনমেন্ট মানে কি? বাতিলকরণ। এইটা অনেকটা হলো পোস্টপোন করা, মানে হলো আমি যদি আক্ষরিক অর্থে বলি তাহলে হলো, বাংলা অর্থ যদি আপনি রূপান্তর করেন তাহলে হলো না, বাংলা আক্ষরিক অর্থ যদি করেন খেলা পোস্টপোন হয়ে গেছে, বাতিল। বাট এখানে কিন্তু জিনিসটা ওরকম ঠিক বাতিল না, সাময়িক ভাবে সাপ্লাই চেনের ভাষায় ঠিক বাতিল না, সাময়িক ভাবে স্থগিত করছেন। যখন আপনার কাস্টমারের পুরো জিনিসটা ক্লিয়ার হবে, কাস্টমাইজেশনটা যখন পরে করবেন, ওইটাকে বলা হয় পোস্টপোনমেন্ট। যেমন আমি ওই যে বার্জারের বেজ ম্যাটেরিয়ালের কথা বলতেছিলাম, আপনি ইমানসল দিবেন না ওয়েদার কোটিং দিবেন না কি দিবেন,
সেটা আপনি এই পোস্টপোনমেন্টটা আপনি সাময়িকভাবে রেখে দিয়েছেন, ওই পার্টিকুলার কাস্টমার যখন ক্লিয়ারলি আপনাকে বলবে আমাকে এই অ্যাড ভ্যালুটা করে দেন, ওইটা জেনে আপনি ফ্যাক্টরিতে পোস্টপোনমেন্টটা করবেন। তার আগ পর্যন্ত একদম ফাইনাল করবেন, বেস পর্যন্ত রেখে দেন। আপনার খুবই দামি টেসলার একটা ধরেন ভার্সন আজকে যদি ভ্লাদিমির পুতিন কিনতে চায়, তার নিশ্চয়ই কিছু রিকোয়ারমেন্ট থাকবে, আমার গাড়িটার এইভাবে দিতে হবে, সেফটি ফিচার এই দিতে হবে, ওই দিতে হবে। তো টেসলার মালিক কি করবে সাথে সাথে নাকি বেসড অন পুরো ইটা পাওয়ার পরে ইলন মাস্কের সাথে সাথে, ইলন মাস্কের কোম্পানির যারা এগুলো ডিল করে সে কি সাথে সাথে এটা করে দিবে নাকি সে ওয়েট করবে? সৌদির বিভিন্ন শেখ যারা এরকম বিশ্বের ধনীদের ভিতরে অন্যতম 1 থেকে 20-এর ভিতরে যাদের নাম টাম, তারা এই ধরনের জিনিস যদি আনে কাস্টমাইজ করে, ওইটা আপনি তার রিকোয়ারমেন্টটা পুরো বুঝিয়ে আপনি প্রোডাকশন পোস্টপোনমেন্টে যাবেন উইথ অ্যাডেড ভ্যালু। ক্লিয়ার? আমি বেশ কয়েকটা রেঞ্জের উদাহরণ দিলাম। কমপ্লিকেটেড নোট ম্যানেজমেন্ট, এটা আইটির ক্ষেত্রে নোট ম্যানেজমেন্ট একটা কনসেপ্ট, সেটার ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজিতে ব্যবহার হয়। মাল্টিপল ফ্রেইট ট্রান্সপোর্ট অপশন, এক্সটেন্ডেড অ্যান্ড আনরিলায়েবল ট্রানজিট টাইম এখন অনেক বেড়ে গেছে, আনরিয়েলিস্টিক বিভিন্ন কারণে হইতে পারে, পলিটিক্যাল কারণে হইতে পারে, লেবারের আনঅ্যাভেলেবিলিটির কারণে হইতে পারে, কনজেশনের কারণে হইতে পারে, অনেক কারণ হইতে পারে। দ্য নিড ফর গ্রেটার ভিজিবিলিটি ইন দি সাপ্লাই চেইন, এখন সাপ্লাই চেইনের ভিতরে গ্রেটার ভিজিবিলিটি চায়, কোনো কিছু আপনি লুকাইতে পারবেন না। অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ স্টেক হোল্ডার, আই নিড টু সি ইচ এন্ড এভরি ইনফরমেশন। দ্যাট ইজ দি এখনকার ডিমান্ড। বুঝা গেছে? তো গ্রেটার ভিজিবিলিটি সবাই চায়। এখন টু সাপোর্ট দ্য নিড টু ডেভেলপ, এখন দেখেন ইন্টিগ্রেটেড সিস্টেম যদি আমার না থাকে তাহলে কি আমি পারবো এটা করতে? এক কথায় উত্তর দেন। আজকে যদি আপনার সিস্টেমটা ইন্টিগ্রেটেড না হয়, না। ক্যান ইউ এবল টু ডেলিভার দিস? এই যে যত কমপ্লেক্সিটি, যত জিনিস বললাম, কোনোটা কি সম্ভব? হবে না। ওই যে প্রথম উদাহরণ টয়ের খেলনা, দেখেন প্যাকেজিং বা প্রোডাক্ট প্যাকেজিং এর লোকজন কারো কিছু না জিজ্ঞেস করেই এটা চেঞ্জ করে দিছে, বিরাট বাবা, আরে টাকা সেভ করে দিছি। বাট পরে কি দেখা গেল? আনস্টেবল, ঠিক মতন হচ্ছে না, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে ঠিক মতন মুভ হচ্ছে না। আলটিমেটলি ফলাফল কি? বিজনেসের কস্ট বেড়ে গেল, সাব অপটিমাইজেশন। আজকে যদি ইন্টিগ্রেটেড সিস্টেম টোটাল লজিস্টিক অনুযায়ী আমরা কাজ না করি, পদে পদে প্রবলেম। একটা ট্রেড অফ কল আপনি নিবেন, যে ট্রেড অফ কলটা আপনি খালি আপনারটাই দেখবেন, মার্কেটিং খালি মার্কেটিং এরটাই দেখবে, সে কোনো কিছু আর জানেভাবে তাকাবে না। সাপ্লাই চেনের লোকজনের কি সুবিধা কি অসুবিধা এগুলো না দেখে যদি সিদ্ধান্ত নেই, আমাদের ডিজাস্টার হবে। এখন আমরা দুইটা জিনিস নিয়ে আলাপ করব, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডাইরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি, যেটাকে বলে ডিপিপি, অনেক সময় অ্যাব্রিভিয়েশন আসে। হোয়াট ডাজ ইট মিন বাই ডিপিপি? ডাইরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি। দেখেন কি বলছে, ডিপিপি ইজ এ টেকনিক of allocating all the appropriate costs and allowances to a given product. যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার অ্যাপ্রোপ্রিয়েট কস্টটাকে অ্যালোকেট করা। আমি সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা সময়ে বলা হয়তো বেনসন এন্ড হেজেস ফ্যামিলির কস্ট, আজ থেকে 20 বছর আগে। তখন কি হইতো? আজকে বেনসন এন্ড হেজেস ফ্যামিলির ভিতরে কি আছে? ফুল ফ্লেভার আছে, ব্লু গোল্ড আছে, সুইচ আছে। যখন আপনি বিএনএস ফ্যামিলির কস্ট বলতেন, তখন ফুল ফ্লেভারের কস্ট, লাইটের কস্ট, যেটাকে ওই যে ই বলে ব্লু গোল্ড বলে, আর হচ্ছে সুইচ, এটার ফিল্টারের ভিতরে ক্যাপসুল আছে, সমস্ত কস্টকে গড়ে হরিবল এক করে এভারেজ করে অ্যালোকেট করে দেওয়া হবে। এটা ছিল আগের কনসেপ্ট, এভাবে বুঝে। আর এখন কি বলছে? এখন বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কস্ট দিবেন। আপনি কতটুকু জায়গায় নিয়েছেন ওয়্যার হাউসের ভিতরে? ভাই আমার তো হিসাব আছে স্যাপের ভিতরে, আমার ওয়্যার হাউস যদি 1 লক্ষ হয়, একটা রাউন্ড দ্য ইয়ারে বা 1 মাসে আমার জায়গা নেয় হলো বেনসন ফ্লু ফ্লেভার 20% জায়গা, বাকি 15% নেয় হলো ব্লু গোল্ড, আর 5% নেয় হলো সুইচ, আর রেস্ট অফ জায়গা নেয় হলো জেপিজিএল এর আরো বাকিগুলি। এই যে যে অ্যালোকেশন আপনি তো স্পেসিফিক একদম পুরো সিস্টেম থেকে জেনারেট করতে পারতেছেন, এবং ব্র্যান্ড ম্যানেজাররা এখন এটা এইভাবে চায়। আমি লাক্সাবানের পুরো একদম ভ্যারিয়েন্ট অনুযায়ী আলাদা আলাদা চাই ভাই। আগে লাইফ বয়ের সাথে মিলাই আপনি আমাকে যে কস্টিং দিতেন, এটা এখন আর চলবে না। ক্লিয়ার? এই যে যে অ্যালোকেট করা অ্যাপ্রোপ্রিয়েট কস্ট,
ট্রান্সপোর্টেশন হয়েছে সারা বছর, কত ট্রান্সপোর্টেশন হয়েছে, ট্রাকের টোটাল যে কস্টিং হয়েছে, ট্রান্সপোর্টেশন কস্টটাকে আমাকে আলাদা করে। এখন ইজ পসিবল বিকজ অফ ইউর এসএপি সিস্টেম, ইআরপি সিস্টেম, এভরি ইনফরমেশন ইজ, আমি আলাদাভাবে দেখতে চাই, একদম আলাদা আলাদা ভাবে। লাইন আইটেম এটাকে বলে। এই শব্দটা আপনারা শুনছেন না, লাইন আইটেম? বাজেটে যে বলে লাইন আইটেম ধরে নিয়ে আসেন রে ভাই। যারা ডিটেলে কাজ করে তারা বলে যে না, আপনি আপনি আমাকে এইভাবে দিলে হবে না, আপনি আমার এসে ওয়ারহাউসের লাইন আইটেম হিসেবে আনেন, আপনি আমার এনার্জি কস্ট আলাদা করে দেন, এনার্জির ভিতরে আলাদা করেন, লাইটে কত, এসিতে কত আলাদা করেন, ফকলিফের কস্ট বের করেন, ফকলিফ চালানোর ব্যাটারি চালিত নাকি ডিজেল চালিত আলাদা আলাদা দেন, আমার এখানে ওভারহেড কস্টের আলাদাগুলি দেন, বেতন কত, ওয়েজেস কত, এখানে ওটি কত, এখানে আমার সমস্ত জিনিস আলাদা আলাদা দেন। এভরি ইনফরমেশন আলাদা 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 ভাবে আমি দেখতে চাই। কেন? দেখেন এই যে আমি হাইলাইট করে রাখছি, বিকজ এই প্রসেসে করলে আপনার এরিয়াস অফ ইনএফিসিয়েন্সি আপনার চোখে ধরা পড়বে। বুঝছেন কেন এই কাজটা করা হইতেছে? আগে যখন এভারেজে করতেন, রহিমের বয়স অমুকের বয়স তমুক, তিনজনের বয়স 140 বছর, আরে ভাই ওইটা তো গড়, আমি একসাথে দেখে আমার লাভ কি? আমার রহিমের দেখতে হবে কত, করিমের কত, আর সলিমুদ্দির কত, আলাদা দেখব। ক্লিয়ার হয়েছে? ওই আলাদা দেখলে আমি বুঝতে পারবো, ঘরে হরিবল এভারেজ করে দিলে হবে না। Because this process will identify the areas for efficiency, areas for improvement, very simple. এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি যদি ওয়্যারহাউসের লাইন আইটেম যদি দিয়ে দেখেন যে এখানে আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে হলো ওটিতে, এই ওটিটা কি জেনুইন ওটি, ভুয়া বিল করে ওটি নিচ্ছে, নাকি ওরা রিয়েলি কাজ করে ওটি নিচ্ছে? ওয়্যার ইজ দ্য সিস্টেম? পাঞ্চিং সিস্টেম আছে নাকি ম্যানুয়াল কাপচার রেজিস্টারে যে যার মতন বসা দিয়ে চলে যাচ্ছে? আজকে যদি আপনার সিস্টেম জেনারেট হয়, পাঞ্চ করবে, ইন এন্ড আউট একদম ক্লিয়ার আমার কাছে প্রমাণ, এবং এর মাঝখানে যদি বাইরে যায় সেটাও আপনাকে ইন এন্ড আউট পাঞ্চ করে যাবে। So that's called areas of efficiency. Clear? জি স্যার। জি। এটি হচ্ছে এসএপি আর ইআরপি যে বলেছিলেন, এই দুটো কি আসলে? ইআরপি হলো, ইআরপি সিস্টেম নাম শুনেন নাই? এন্টারপ্রাইজিং রিসোর্স প্ল্যানিং। ইআরপি সিস্টেমের একটা অন্যতম মডিউল বা ওয়াইডলি ইউজ হচ্ছে এসএপি, আবার কেউ কেউ ওরাকেলও ব্যবহার করে। এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আগে ব্যবহার করতো ইআরপি সিস্টেম, এখন লোকাল কোম্পানিগুলিও ইআরপি সিস্টেম ব্যবহার করে। ইআরপি সিস্টেমের মাধ্যমে আপনি কত প্রোডাকশন করেন, কি বিক্রি করেন, আপনার স্টক কি, এভরি ইনফরমেশন ইজ ভিজিবল। আগে একসময় মার্কেটিং ডিপার্টমেন্টের লোক জানতে পারতো না, 30 বছর 40 বছর আগে ফ্যাক্টরিতে কি প্রোডাকশন হচ্ছে, ওই যে আইসোলেটেড ছিল কনসেপ্ট, লুকোচুরি খেলা, হাইড এন্ড সিক। এখন মার্কেটিং ডিরেক্টর প্রতি ঘন্টায় ঘন্টায় কত প্রোডাকশন হচ্ছে, সিগারেট বলেন, সাবান বলেন, এনি আদার SKU ফর এনি আদার বিজনেস, হি অর শি ক্যান ইজিলি সিন দ্যাট। এটি হচ্ছে ইআরপি সিস্টেম, যে সিস্টেমটা আপনাকে কানেক্ট করে all the important function of your organization in such a way so that everybody can see the any information in a transparent way. Costing কত, কি পরিমাণ শিপমেন্ট হচ্ছে, all information are available. If you are a global player, আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানি হন, আপনার এন্ড মার্কেটের খবর আপনার রিজিওনাল বসরা জানতে পারেন, রিজিওনাল বসদের মাধ্যমে গ্লোবাল জানতে পারেন। সো আপনি কোনো ইনফরমেশন হাইড করতে পারবেন। দিস ইজ কল্ড ইআরপি সিস্টেমের একটা প্রয়োগ হচ্ছে স্যাপ, এসএপি। তারপরে ডিআরপি, ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং। কি বলছে দেখেন, ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং ইজ দি অ্যাপ্লিকেশন অফ MRP2 টেকনিক to the management of inventory and material flow, effective warehousing and transportation system. What is MRP2? শুধু MRP কি বলেন? Material requirements planning. ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে MRP, শুধু MRP। হোয়াট ইজ MRP2? MRP2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। 60-এর দশকে ছিল MRP, 70-80-র দশকে এসে হয়েছে MRP2, 80-র দশক থেকে হয়েছে হলো ইআরপি। এই হচ্ছে ইভলিউশন অফ সাপ্লাই চেনের, ইভলিউশন ইন টার্মস অফ টেকনোলজিক্যাল। বুঝতে পারা গেছে? সো ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং ইজ দি অ্যাপ্লিকেশন, কি অ্যাপ্লিকেশন করতে বলছে, অফ MRP2 টেকনিক টু ম্যানেজমেন্ট অফ ইনভেন্টরি অ্যান্ড ম্যাটেরিয়াল ফ্লো। ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং মানে কি, আপনি মার্কেটের কি চলবে সেই অনুযায়ী আপনি ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং করবেন। একসময় এটা মার্কেটিং এর লোকজন দেখতো, এখন এটা পিওরলি লজিস্টিকের ফাংশনের অংশ হয়ে গেছে।
TRP system operates by breaking down the flow of material from the source, the supply, through the distribution network of depots and transportation mode. একদম ম্যাটেরিয়াল এসকি অনুযায়ী ব্রেকডাউন করে কোন জায়গায় কত কিরকম লাগবে, দ্যাটস কল এফিসিয়েন্সি। আগেরটাও যে এরকম এভারেজে গড়ে হরিবল কস্ট দিয়ে দিলে হবে না, এখন আমাকে ব্রেকডাউন করে লাইন আইটেম দিয়ে দেন, আমি পিন পয়েন্ট করে দেখতে চাই কোথায় প্রবলেম আছে। এইটাও সেম, আমি ম্যাটেরিয়াল ফ্লো ব্রেকডাউন অনুযায়ী কোথায় কত কি পরিমাণ কোন এসকিউ কি পরিমাণ যাচ্ছে কখন যাচ্ছে, আই নিড টু সি ইচ এন্ড এভরিথিং ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন প্ল্যানিং এর ভিতরে এটা বলা থাকে। সেই অনুযায়ী আপনি ওয়্যারহাউস থেকে শিপমেন্ট করে দিবেন। দ্যাট উইল এলিমিনেট ইউর inefficiency of your system. This is undertaken on a time phase basis to ensure that the required goods flow হচ্ছে through the system and are available as and when required at the right place, right time, right customer সবার কাছে যাচ্ছে। আজকে যদি ডিআরপি সিস্টেম আমার ভালো হয়, ডিআরপি সিস্টেম কখন ভালো হবে? যখন আমার এই যে আর যেগুলো আছে প্রথম ক্লাসে আমরা আলাপ করেছিলাম, রাইট প্লেস, রাইট কোয়ান্টিটি, রাইট টাইম, রাইট কাস্টমার, রাইট প্রাইস, রাইট কি বলবো, রাইট প্লেস, রাইট লোকেশন, রাইট কন্ডিশন, এভরিথিং যখন আমার এনশিওর হবে। কখন এটা এনশিওর হবে? যখন আপনি ব্রেকডাউন অনুযায়ী ম্যাটেরিয়াল ফ্লোটাকে দেখবেন, ব্রেকডাউন একদম ভেঙে ভেঙে এসকিউ অনুযায়ী। আমি বেনসন হেজেস বলছি দিকে আমার সব একবারে পাঠিয়ে দিচ্ছ, আমি ভিতরে কিছুই জানি না, ব্রেকডাউন কি হবে না। আই নিড টু সি এভরিথিং। লাক্সাবানের ভেরিয়েন্ট আছে না অনেক, পার্পল কালার, রোজ ফ্লেভার, অনেক ভেরিয়েন্ট আছে। আপনি খালি লাক্সাবান বইলা সব উঠাই দিবেন ট্রাকে, তাহলে তো হবে না। এটা তো এসকিউ অনুযায়ী একদম ভেরিয়েন্ট অনুযায়ী এটার ব্যবহার আছে। টিআরপি indicates that granularity, that nitty-gritty. It gives the granularity of your consumption. Absolute granularity দরকার। ওই অ্যাজ এ হোল বললে কাজ হবে না, অ্যাজ এ হোল। এগুলো এফিসিয়েন্সিকে ড্রাইভ করতে হলে ইউ হ্যাভ টু গো টু দ্য গ্র্যানুলারিটি অফ ইউর সিস্টেম প্রসেস। ওই ভাষা বললে হবে না, গ্র্যানুলারিটি থাকতে হবে যে কোনো অ্যানালাইসিসে, একদম এটাই বলা হয়েছে। স্যার দুইটা যদি আরেকবার একটু তুলনা করে একটু একটা সামারাইজ হ্যাঁ বলে দিতেন। হ্যাঁ, একটা তো হলো যে প্রোডাক্টেরই বললাম, ডাইরেক্ট প্রফিটেবিলিটি কি বলছে এটা দেখেন, ডিপিপি ডাইরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি। এক সময় যেটা ছিল যে আপনার অল কস্ট অ্যাভারেজে আপনি অ্যালোকেট করতেন, অ্যাভারেজে পিং পয়েন্ট করতে পারতেন না, ব্রেকডাউন থাকতো না, লাইন আইটেম অনুযায়ী থাকতো না। অ্যাপ্রোপ্রিয়েট কস্ট কার জন্য কত, ওই যে একটা উদাহরণ দিলাম, একটা ওয়্যারহাউসের ভিতরে আপনি সব রেখেছেন, বাট আপনি ওয়্যারহাউসের ভিতরে আমার এসিপি সিস্টেমের ভিতরে আমি তো জানি রে ভাই একটা মাসে আমার এই ওয়্যারহাউসের ভিতরে কতটুকু আমি বেনসন এন্ড হেজেস ফুল ফ্লেভার রেখেছি। তো টোটাল যদি আমার 1 লক্ষ স্কোয়ার ফিটের ওয়্যারহাউস হয়, এটা যদি আমার হোল্ডিং কস্টের অ্যাপ্রোপ্রিয়েশন আপনি নিতে চান, তাহলে আমি 40 টাকা করে মাসে দিই, তাহলে আপনি বের করে ফেললেন। আমি আমার প্রপোর্শনেরটাকে ওইভাবে আমি বের করলাম। আগে কি হইতো ভাই, একত্রে দিয়ে দে সব, বাট আসলে তো ওখানে দেখা যাচ্ছে যে বেনসন সুইচ খুবই অল্প পরিমাণ রাখছে, 5%। তাই বেনসন সুইচ যিনি বেনসনের ব্র্যান্ড ম্যানেজার, উনি যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বুঝতে চান, প্রফিট কস্টের অ্যালোকেশনটা, কস্ট না বুঝলে প্রফিট আপনি কিভাবে বের করবেন? সেলস তো আপনি জানেন, প্রফিটটা কিভাবে আসে, সিম্পল ইয়েতে সেলস মাইনাস ইউর কস্ট। তা আপনি কস্টটাকে পুঙ্খানুপুঙ্খানু দেখতে চান, একেবারে নিটিগ্রিটি, অ্যাপ্রোপ্রিয়েট অ্যালোকেশন। বুঝা গেছে? আর whereas distribution requirement planning হচ্ছে breakdown of your material flow, means on the basis of your SKU, কোনটা কোথায় কি SKU অনুযায়ী যাবে, সেই যে ডিটেইলিংটা, এইটা যখন আপনি এনশিওর করতে পারবেন, তখনই আপনার রাইট প্রোডাক্ট। ওই যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, যখন আপনি এনশিওর করতে পারবেন না, আপনি পঞ্চম ট্রাকে যে মিক্স করে দিচ্ছেন, আপনার লাইফ বয় সাবান দরকার, আপনি লাক্স দিয়ে ভরে দিচ্ছেন, তাইলে রাইট প্লেসেও হইলো না, রাইট প্রোডাক্টও গেল না, ওই কনজিউমার তো এটা চাচ্ছে না, আপনি তো জোর করে দিয়ে দিচ্ছেন ওখানে। তাহলে ডিআরপি প্ল্যানিং ইন্ডিকেটস এ ভেরি নিটিগ্রিটি অফ ইউর ম্যাটেরিয়াল ফ্লো, এসকিউ অনুযায়ী কোথার থেকে কোথায় কখন কিভাবে যাবে। এই যে দেখেন টাইম ফেজ, এই সমস্ত কিছু যখন আপনি করবেন পুঙ্খানুপুঙ্খভাবে, তখন এই রাইট প্লেস, রাইট টাইম, রাইট কন্ডিশন, রাইট কনজিউমার, এভরিথিং উইল বি এনশিওরড। নাইলে কোনো একটা জিনিস মাইর খেয়ে যাবে, তাহলে আপনার ওই যে ওটিফও হবে না, ওই যে ওটিফ অন টাইম ইন ফুল, সেলসে ধরা খাবেন আপনি। কেন আসছে এই কনসেপ্টগুলি? টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যানুলারিটি অফ এ প্রসেস, একটা নিটিগ্রিটিতে যাওয়া।
কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। স্যার আমি স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, এটা কি ডিপিপি কি আমরা সাধারণত মডিউলের সাথে তুলনা করতে পারি এসএপি? আবার বলেন। ডিপিপি, ডাইরেক্ট হ্যাঁ প্রোডাকশন প্রফিবিলিটি, এটা কি হ্যাঁ, মডিউলের সাথে কি তুলনা করা যায়? কি এটার মডিউল? প্রোডাকশনে মডিউল মানে এসএপি এর মডিউল তাই বলতেছি। আমি ভাইয়া খুব একটা স্যাপে পরিচিত না আপনি যেটা কি বলতেছেন, আপনি একটু এক্সপ্লেন করেন তাহলে আমি বুঝতে পারবো কি রিলেট করতেছেন আপনি। সাধারণত স্যাপে মডিউল থাকে, অনেকগুলো মডিউল থাকে, হ্যাঁ মডিউল থাকে, এফআই মডিউল থাকে। তা হ্যাঁ, এটা কি সাধারণত ডাইরেক্ট প্রোডাকশনের ক্ষেত্রে যেটা আমরা ইআরপির মাধ্যমে যেটা ডাইরেক্ট প্রোডাকশনে এটা সবকিছু হচ্ছে দেখতে ভাইয়া পাই, পিপি সেটা মডিউল, মডিউলের পিপি সাথে মডিউলের তুলনা করি আন্ডারে, আমরা। একজন করে পিপি বলেন। পিপি মডিউলের আন্ডারে ধরা যায় এটাকে, না। আচ্ছা আচ্ছা, হচ্ছে ওকে। স্পেয়ার পার্টস, হ্যাঁ, প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন প্ল্যানিং হচ্ছে পিপি মডিউল। ইয়েস, পিপি দিয়ে হলো প্রোডাকশন যেহেতু এটা কি বলছে ডাইরেক্ট প্রফিটেবিলিটি, প্রোডাক্ট প্রফিটেবিলিটি, সেটার ক্ষেত্রে কস্ট এখানে ইম্পর্টেন্ট। তো কস্টের ক্ষেত্রে অনেকগুলি এলিমেন্ট আছে। আমরা এখানে যেহেতু লজিস্টিক নিয়ে কথা বলতেছি, তো লজিস্টিকের ভিতরে স্কোপের ভিতরে কি কি পড়ে, ওয়্যার হাউস একটা পোর্শন পড়ে, ট্রান্সপোর্টেশন একটা পড়ে, প্রোডাকশন কস্টও আপনি নিতে পারেন। হ্যাঁ, তার প্রোডাকশন কস্টটা কত, সবকিছু মিলে যখন আপনি ডিপিপি করবেন তখন আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এটাকে বের করতে হবে। এখন দেখবেন যে মডিউলে যেটা ফিট হয়, এটা একটা হলো এসএপির কিছু ভার্সন আছে, ভার্সন 1 2 3 4। এখন আপনার ইয়েতে ভার্সন 1 এর সাথে কি মডিউলের সাথে এটা ফিক্সড হবে সেইভাবে দেখবেন। কোনটার সাথে ফিক্সড হবে সেইটার থেকেও বড় কনসেপ্ট হলো আপনার প্রিন্সিপালটা বোঝা। আপনার পি মডিউলে যাবে না এম মডিউলে যাবে সেটা আপনি তো সিস্টেম থেকে দেখে নিতে পারেন। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিক্স, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিক্স। আপনার লজিস্টিক ফাংশন যদি খুব ভালো হয়, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল গেট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর নট? বলেন। স্যার আরেকবার বলবেন? আবার বলেন। স্যার বললাম স্যার, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? আমি বলতে চাচ্ছি যে কম্পিটিটিভ টোটাল টোটাল লজিস্টিক কনসেপ্টটা যদি আপনি ভালো বুঝেন, তাহলে কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি পাবেন নাকি পাবেন না? টোটাল লজিস্টিক কনসেপ্ট পাবো। পাবো, পাওয়া এটা যাবে স্যার, সিম্পল। পাওয়া যাবে, কি সিম্পল কি স্যার। হ্যাঁ, সেটাই বলা হইতেছে এখানে। দেখেন কি বলছে, এই ব্লু কালার গুলি দেখেন, a cost associated with the movement and storage of goods, it is now recognized that distribution and logistics also provide positive contribution to the value of a product. আজকে যদি আমরা কম্পিটিটিভ এই জবার নিতে চাই লজিস্টিকের মাধ্যমে, সেখানে আমাদের স্টোরেজ, আমাদের ডিস্ট্রিবিউশন, এই সমস্ত জিনিসকে আমাদেরকে এমন ভাবে অপারেট করতে হবে যাতে আমরা পজিটিভ ভ্যালু অফ এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশনে পজিটিভ হিসাবে আমরা কাজ করতে পারি। This is because logistic operation provide the means by which the product can reach the customer to end user, appropriate condition and required location. Appropriate condition আপনাকে পাঠাইতে হবে এবং একটা রিকোয়ার্ড লোকেশন আপনাকে এনশিওর করতে হবে। আজকে যদি আপনার লজিস্টিক ফাংশন ইজ ডুইং ফ্যাবুলাস জব ইন ইউর অর্গানাইজেশন, দ্যাট উইল এনশিওর ইউর রাইট টাইম অফ এ প্রোডাক্ট, রাইট প্লেস, রাইট কাস্টমার, রাইট কন্ডিশন, রাইট লোকেশন, এভরিথিং ইউ উইল অ্যাচিভ। মার্কেটিং এ ইউটিলিটি আছে তিনটা, টাইম ইউটিলিটি, প্লেস ইউটিলিটি, অন্যতম দুইটা ইউটিলিটি, টাইম এন্ড প্লেস। ক্যালকুলে দেখেন, কিন্তু ভালো লজিস্টিক না হইলে মার্কেটিং এর এই দুইটা ইউটিলিটি আপনি ফুলফিল করতে পারবেন। প্লেসও গোজামিল হবে আর লিড টাইম তো পারবেনই না। সো লজিস্টিক প্লেস এ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মানে রোল ইন এনি বিজনেস। আজকে যদি আপনার সিম্পল উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে, ফ্রম মাই অলমোস্ট, আমার কর্পোরেট জব চলতেছে 24 ইয়ার্স নাও। আজকে যদি আপনার লজিস্টিক উইদিন লজিস্টিকের ভিতরে ওয়্যারহাউস ম্যানেজার এবং ট্রান্সপোর্টেশন ম্যানেজারের ভিতরে যদি সমন্বয়হীনতা থাকে, ইন্টিগ্রেশন না থাকে, ডিজাস্টার হবে মার্কেট প্লেসে। কিভাবে হবে উদাহরণ দিচ্ছি। ধরেন আমি ওয়্যারহাউস ম্যানেজার আর বাসার ভাই হলো ট্রান্সপোর্টেশন ম্যানেজার। আমি আমার ইনফরমেশন ওনারা শেয়ার করি না, উনিও করে না, আমাদের দুজনের ভিতরে ইগো প্রবলেম আছে। ইগো প্রবলেম আছে দেখে বাসার ভাই আগামীকালকে আমার সাথে কোনো ডিসকাশন ছাড়াই 6 ট্রাক পাঠিয়ে দিচ্ছে। আমি তো সকালবেলা অফিসে এসে দেখে একদম রেগে মেগে অস্থির, কেন 6 ট্রাক পাঠাইলো? 6 ট্রাক পাঠানোর মতো মালামালি তো নাই আমার কাছে, কোনো নাই।
ধরে নেন এসএপি সিস্টেম নাই, স্যাপ নাই, আপনি দেখতে পারতেছেন উনি যা বলে তাই, তার কথার উপর বিশ্বাস করি আপনার ভিতরে তো কোনো আলাপ আলোচনা নাই। আপনি হঠাৎ করে মন চাইছে 6 ট্রাক পাঠিয়ে দিচ্ছেন এখানে, অথচ দেখা গেল যে 6 ট্রাককে ফিল আপ করার মতন, শিপমেন্ট করার মতন এসকিউই নাই আমার হাতে অ্যাজ এ ওয়্যারহাউস ম্যানেজার। তাহলে কি হইলো দেখেন, 3টা পরিমাণ আমি লোড দিলাম সারাদিন ধরে, বাকি 3টা সিটিং আইডল বসে রইল। আরেকটা মার্কেটে যে ডিমান্ড ছিল ট্রাকে, সেটা কিন্তু আপনি ফুলফিল করাইতে পারবেন। আপনাকে কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতে চিন্তা করতে হবে, সমন্বিত। তাহলে আমারটা দেখলে তো হবে, আমাকে দেখতে হবে সারা বাংলাদেশের পার্সপেক্টিভে। তাহলে সারাটা দিন আপনি সাফার করাইলেন, এতে কি হইলো, এই 3টা ট্রাক সাফার হইলো, আপনার 3PL ভেন্ডর যদি হয় তার একটা ওয়েস্টেজ হইলো, আরেকটা ওয়্যারহাউসে যাওয়া দরকার ছিল, হয়তো একটু ডিস্টেন্স বেশি বা আরেকটা দূরত্ব আছে, সেখানে আপনি পাঠাইতে পারতেন, সেটা না করে আপনি এখানে এসে টাইম ওয়েস্টেজ করলেন। আলটিমেটলি কিন্তু সাফারার হইলো বাংলাদেশে কোনো একটা মার্কেট, এবং এটা যদি দিনের পর দিন চলতে থাকে, মাসের পর মাস চলতে থাকে, আলটিমেটলি দি সাফারার উইল বি দি অর্গানাইজেশন, দ্য কোম্পানি ইটসেলফ। ইয়েস অর নো? হবে কি হবে না বল? কোম্পানি লুজার হবে, এই দুজনের মারামারিতে কোম্পানি লুজার হবে, এই দুজনে একটা পরে চাকরি হারাবে, সেটা পরে, ইমিডিয়েটলি তো আর হারাবে না, একটা টাইমের পরে হারাবে। বাট আপনি কিন্তু দিনের শেষে বিজনেসকে ক্ষতিগ্রস্ত করে দিলেন, বিকজ অফ ইন্টিগ্রেশন নাই, টোটাল লজিস্টিকের কনসেপ্ট নাই। সেম গোস ফর মার্কেটিং, যদি সাপ্লাই চেনের সাথে ক্লোজলি কাজ না করে, সাপ্লাই চেন বা অপারেশন যদি মার্কেটিং এর সাথে কাজ না করে, এক্স্যাক্টলি দ্য সেম কনসিকুয়েন্স উইল বি হ্যাপেন ফর দ্যাট অর্গানাইজেশন, ডিজাস্টার হবে। এবং এটার ফায়দা নিবে আপনার কম্পিটিশন। এই জন্যই এই কথাগুলি বলতেছি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের আন্ডারে আপনি তো অ্যাডভান্টেজ পাবেনই না, উল্টা ডিসঅ্যাডভান্টেজে চলে যাবেন। ওকে, সো নাও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রু লজিস্টিক। দেখেন লজিস্টিকের ক্ষেত্রে 2টা জিনিস আছে, একটা হচ্ছে সার্ভিস ভ্যালু অ্যাডভান্টেজ, এই যে দেখেন এখানে, আর একটা হচ্ছে কস্ট প্রোডাকশন অ্যাডভান্টেজ। 2টা অ্যাডভান্টেজ নিতে পারে, কস্ট সার্ভিস লিডার, কস্ট লিডার, আর একটা হচ্ছে কমোডিটি মার্কেট। এটাকে যদি সামারি করে নিয়ে আসি আমরা, সার্ভিস এন্ড ভ্যালু অ্যাডভান্টেজ নিতে পারবেন আপনি, আরেকটা নিতে পারবেন কস্ট এন্ড প্রোডাক্টিভ অ্যাডভান্টেজ। এটার উদাহরণগুলি একটু মাথায় রেখেন, পরীক্ষা আসতে পারে অংশ। লজিস্টিক লেভারেজ অপরচুনিটি, লজিস্টিক কি ধরনের অপরচুনিটিকে লেভারেজ করে, মানে সাহায্য করে? টেইলর সার্ভিস, হোয়াট ইজ টেইলরিং, মানে কাস্টমাইজেশন। আমরা অনেক সময় যে বলি না, আমার হাতাটা একটু ছোট করে দেন, প্যান্টটা একটু অল্টার করে দেন, দ্যাটস কল্ড কাস্টমাইজেশন। আমার প্যান্টের অল্টার ভার্সেস আরেকজনের এক হবে না, তখন হাইটে প্রবলেম, কারো কেউ 40 ইঞ্চেস লম্বা পরে, কেউ 38 পরে, কেউ 42 পরে, কেউ 41 পরে, দ্যাটস কল্ড কাস্টমাইজেশন। মেয়েরা তাদের জামা কাপড় যে অল্টার করে না, এদিক দিয়ে একটু চাপায় দেন, এদিকে একটু করে দেন, সো দ্যাট ইট ক্যান ফিট দ্য বডি, তাই তো? এটি তো অবজেক্টিভ। তো টেইলর সার্ভিস হচ্ছে সেরকম, আপনার কাস্টমার যেভাবে আছে সেভাবে টেইলর করতে পারবেন। ডিস্ট্রিবিউশন চ্যানেল স্ট্র্যাটেজি, তারপরে কি লেখা আছে? ডিস্ট্রিবিউশন চ্যানেল স্ট্র্যাটেজির পরে রিলায়েবিলিটি। একটা লজিস্টিক ফাংশনের অন্যতম পারফরমেন্সের ইন্ডিকেটর হচ্ছে রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, আস্থা। রেসপন্সিভনেস ইজ অল অ্যাবাউট ইউর ম্যানেজিং ইউর লিড টাইম, কত দ্রুত সময় আপনি রেসপন্স করতে পারেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে পৌঁছে দেওয়ার জন্য। রেসপন্সিভনেস, ম্যানেজিং ইউর লিড টাইম, কত দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার লিড টাইম ম্যানেজ করে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে পৌঁছে দিতে পারেন। দ্যাটস কল্ড ইউর রেসপন্সিভনেস। ইনফরমেশন ফ্লেক্সিবিলিটি। হোয়াট ডাজ ইট মিন বাই ফ্লেক্সিবিলিটি? আজকে 5 ট্রাক দরকার, আগামীকালকে 10 ট্রাক, এটা ম্যানেজ করতে পারে কিনা আপনার লজিস্টিক অপারেশন, দ্যাটস কল্ড ফ্লেক্সিবিলিটি। আপনার 3PL ভেন্ডর পারে এটা ম্যানেজ করতে? নাকি সে বলবো স্যার ট্রাক নাই, পারতেছি না, এই তার মানে তার সেই অ্যাবিলিটি নাই, মার্কেট সিচুয়েশন অনুযায়ী সে অ্যাডাপ্ট করতে পারে না। যেভাবে পারেন ট্রাক জোগাড় করে নিয়ে আসেন, ভাড়া আনেন, লিজ আনেন, ম্যানেজ করেন, দ্যাটস কল্ড ফ্লেক্সিবিলিটি। ওকে, কস্ট এন্ড প্রোডাক্টিভ অ্যাডভান্টেজ, লজিস্টিক লেভারেজেস অপরচুনিটি। কি লেভারেজ অপরচুনিটিকে লেভারেজ করে? ক্যাপাসিটি ইউটিলাইজেশন, ক্যাপাসিটিকে আমরা ইউটিলাইজ করতে পারি লজিস্টিক অ্যাডভান্টেজের মাধ্যমে। কিভাবে করতে পারি? আপনার ওয়্যারহাউসে আইডিয়াল জায়গা পড়ে আছে, আপনি একটা আরেক অর্গানাইজেশনকে দিতে পারেন ভাড়া,
আপনার ল্যান্ড পড়ে আছে, ল্যান্ড লিজ দিতে পারেন। আপনার ফর্কলিফট একটা বেশি আছে, সেটাকে দিয়ে দেন টু আর্ন সামথিং। ক্যাপাসিটি ইউটিলাইজেশন, অ্যাসেট টার্নওভার, এই যে সেম কথাই বলছি, অ্যাসেটটাকে টার্ন করা, বিভিন্নভাবে কাজে লাগায় টু আর্ন মানি। লো ইনভেন্টরি, আপনি ওয়্যারহাউস ম্যানেজমেন্টের মাধ্যমে ইনভেন্টরিটাকে অপটিমাল লেভেলে রাখতে পারেন, লো ইনভেন্টরিতে রাখতে পারেন। লো ওয়েস্টেজ, আজকে যদি আপনার ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, Inventory, low ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয়, আপনার ওয়েস্টেজ বেশি হবে না? জি স্যার। প্রোডাক্টের ড্যামেজ বাড়বে, ওই ফ্যাক্টরি ওয়্যারহাউসের ভিতরে আপনার ড্যামেজ বাড়বে, ওয়েস্টেজ বাড়বে। সো লজিস্টিক এই সমস্ত অ্যাডভান্টেজ আপনাকে দিতে পারে ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড লজিস্টিক টিম, লজিস্টিক অপারেশন, কথাটাই বলা হয়েছে এখানে। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সেম কথা, এখানে তেমন কিছু নাই। আমরা সামারিতে চলে যাই। সামারি শিটে কি বলছে, একদম সামারি স্লাইডে আপনারা পড়েন, ব্লু কালারে যেটা হাইলাইট করা আছে এইটা পড়েন একজন, সামারিটা কি বলছে দেখেন। The recent advances in information technology have made the practical application of advantages in information technology have made the practical application of these new approaches feasible. নিউ অ্যাপ্রোচেস বলতে কি, ডিপিপি, ডিআরপি, এই সমস্ত জিনিস, নিউ কনসেপ্ট নিউ করতে গেলে আপনার টেকনোলজিক্যাল ইনফরমেশন টেকনোলজি সাপোর্ট নিতে হবে। ওই যে যেমন এসএপির কথা বললাম, এসএপি না থাকলে খুব কঠিন হবে আপনার এই সমস্ত জিনিস টু টাইপ এক্সিকিউট করা। সেটাই হলো সামারি। আপনার লজিস্টিক অপারেশনকে আরো বেশি ইন্টিগ্রেটেড করে তুলতে হলে আপনার ইনফরমেশন টেকনোলজি ব্যবহার আপনাকে নিতে হবে। Because we are living in a in the era of industrial revolution 4.0, যেখানে ডিজিটালাইজেশন টেকনোলজির ব্যবহার তাকে এমন ভাবে করতে হবে যাতে আমরা এটা অ্যাডভান্টেজ নিতে পারি। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট। আর কিছু আছে কিনা দেখি, এটা লাস্ট স্লাইড। দেখেন আরেকটা কি বলছে, সামারির আরেকটা কন্টিনিউ হচ্ছে, the more complex and sophisticated system and concepts such as DPP and DRP have been adopted by a number of large and generally multinational companies. তারা এটা অ্যাডাপ্ট করে ফেলছে। Smaller companies বা local conglomerate have been slower. তারা এটা খুব স্লো এখনো অ্যাডাপ্ট করার ক্ষেত্রে this concept. Despite the clear benefit to gain, তারা জানে এটার একটা ক্লিয়ার বেনিফিট আছে, তারপরও তারা এটা অ্যাডাপ্ট করতে খুব স্লো। কেন? কারণগুলি কি? তিনটা কারণ এখানে। যে কোনো বাংলাদেশের লোকাল কংগ্লোমারেট অনেক সময় জানে যেগুলো অ্যাডভান্টেজ আছে, তারপরেও তারা স্লো। লোকাল কোম্পানিগুলি কি জানে না এসিপি নিলে যে তার প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়বে নাকি? জানে, কিন্তু তারপরে অনেকে কিন্তু স্লো। A lack of organizational integration that reflects the role and importance of logistics. ইন্টিগ্রেশন নাই এখানে, রোলস এন্ড রেসপন্সিবিলিটি, ইম্পর্টেন্স, কোনো কিছুতেই ইন্টিগ্রেশন নাই। A failure to develop adequate long-term plans for logistic strategy. একটা লং টার্ম স্ট্র্যাটেজি ডেভেলপ করার ক্ষেত্রে তারা ফেইল করতেছে। Insufficiently develop information structure and support system to provide the appropriate database for good logistic planning and management. তাদের ইনফরমেশন টেকনোলজিও খুবই কনভেনশনাল, মামদাদার আমলের। অ্যাবসলিউটলি মামদাদার আমলের। এই সমস্ত কারণেই তারা খুব স্লো। জানে তারা এই সমস্ত জিনিস করলে পরে অনেক উপকার হবে, এত কিছু জানার পরও তারা স্লো বিকজ অফ এই কনস্ট্রেন্ট গুলির কারণে। ওকে, স্যার এক্ষেত্রে খরচ বেশি পড়বে, এই জন্যই কি এরা সহজে এগুলা ইমপ্লিমেন্ট করতে চায় না? খরচ তো একটা আছে, লোকাল কোম্পানিগুলি তো কষ্টের ব্যাপারে অনেক বেশি কৃপণ, তাই না? অনেক তারা ফ্রুগাল, মিনজি একটা আছে, সেটার কারণেও তারা অনেক সময় করতে চায় না, এই সমস্ত ইনিশিয়েটিভ নিতে চায়। তারপরে অনেকে আবার লুকোচুরি রাখতে চায়, অনেকের অনেক ধরনের এজেন্ডা থাকে, ট্রান্সপারেন্ট হইলে ঝামেলা আছে, বিভিন্ন কারণে এই জিনিসগুলি হয় না। বাট এখন যত দিন যাচ্ছে মানুষ রিয়েলাইজ করতেছে যে এগুলোর অনেক বেশি গুরুত্ব আছে। আপনি এখন অনেক বড় বড় কংগ্লোমারেট যে হিসাবে দেখেন যে তারা এসিপি সিস্টেম চালু করে দিচ্ছে, ভার্সন 1, 2, 3। So this is all about today's class. কোথাও কারো কোনো সমস্যা আছে বুঝতে? স্যার সমস্যা নাই। ডিপিপি
জি আর ডিপিপি যেটা ছিল, ডিরেক্ট প্রোডাক্ট প্রফিটেবিলিটি, এটা মেইনলি হচ্ছে আমরা ব্রেকডাউন অফ কস্টের যে ব্রেকডাউনটা ওইটাই বোঝাচ্ছি। এটা নট অনলি ব্রেকডাউন অফ কস্টিং বাট অলসো অ্যাপ্রোপ্রিয়েট অ্যালোকেশন, দুইটা শব্দ আছে আচ্ছা ডেফিনেটলি ব্রেকডাউন অফ ইউর কস্ট লাইন আইটেম অনুযায়ী একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বের করা এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যালোকেশন। আগে কি হইতো, ওয়্যার হাউসেরই একসাথে এত হয়েছে দিয়ে দেয় সবার কাছে এভারেজ, এখন তা না, আপনাকে পিং পয়েন্ট করে বের করে নিতে হবে এক্স্যাক্টলি কার কত অংশ কি পরিমাণ জায়গা নিয়েছে সেটাকে করে এসএপি সিস্টেমের মাধ্যমে আপনি ব্রেকডাউন করে বের করে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী অ্যালোকেশন করবেন। আচ্ছা, আর ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্টস প্ল্যানিং বলতে স্যার আমরা হচ্ছে ব্রেকডাউন অফ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস অথবা ফ্লো, যেটা ম্যাটেরিয়ালটা জি আমরা জি জি কোন এটা ওয়্যারহাউস আমরা থেকে কোন মার্কেটে যাবে কি এসকিউ অনুযায়ী যাবে, এই যে যে ডিটেল নিটিগ্রিটি, দ্যাট ইজ ইউর ডিআরপি। এবং যখন আপনি এটা করতে পারেন ইন্টিগ্রেটেড লজিস্টিক সিস্টেমের মাধ্যমে এই নিউ কনসেপ্টগুলি যখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেন ইউ উইল বি এবল টু এনশিওর অল দ্য রাইট লোকেশন, রাইট প্লেস, রাইট কাস্টমার, রাইট কোয়ান্টিটি, রাইট কন্ডিশন, রাইট টাইম, এভরিথিং আপনি এনশিওর করতে পারেন। তখন ভুল কম হয় আপনার। ক্লিয়ার, থ্যাংক ইউ। এবং এই দুইটা কনসেপ্ট লাস্ট স্লাইডে কি বলেছে, এত ভালো দুইটা কনসেপ্ট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এগুলি অ্যাডাপ্ট করে ফেলছে। লোকাল কোম্পানিগুলি জানে এটার অনেক অ্যাডভান্টেজ আছে, তারপরেও তারা স্লো। কেন স্লো? যে 3টা পয়েন্ট বলা হয়েছে। আর আপনারা একটা জিনিস বললেন, সেটা হচ্ছে হয়তো এখানে লেখা নাই, অনেক অর্গানাইজেশন ফিল করে না এটা, মনে করে এগুলো করা মানে হলো খরচ বাড়ানো। ইনিশিয়ালি খরচ বাড়লেও যে আলটিমেটলি যে এটার এফিসিয়েন্সির কারণে লং টার্ম বেনিফিট পাওয়া যায়, যেটা বিদেশি কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যেভাবে দেখে, অনেক লোকাল কোম্পানি ভাবে দেখে না। তারা ওই তাৎক্ষণিক খরচটাকেই প্রধান হিসাবে দেখে। অনেক লোকাল অর্গানাইজেশন তো আছে যারা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টকে এত গুরুত্ব দেয় না, কিন্তু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের বেনিফিট তো সাথে সাথে আসে না, একটু সময় নিয়ে এটা আসে অর্গানাইজেশনে। স্যার লোকাল কোম্পানি তো সহজে তারা প্রফিট পাওয়ার জন্য কাজটা করবে। ইয়া, তো এখন থিংস আর চেঞ্জিং, অনেক অর্গানাইজেশন আস্তে আস্তে শেপে আসতেছে। বাট এটাই তো আপনারা এই ধরনের কোর্সই করে লাইন ম্যানেজারকে সাথে বসবেন, কথা বলবেন, অর্গানাইজেশনের সুযোগ পাইলে সেটা ইনপুট দেওয়ার চেষ্টা করবেন যে এগুলো করলে বেনিফিট আছে। এইভাবেই তো চেঞ্জ আসবে। তো এই হলো আমাদের থার্ড ক্লাস টুডে, আজকে তৃতীয় ক্লাস। তো আগামী শুক্রবারে আপনাদের প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে 10টা 10-এ আমরা ক্লাস অ্যাটেন্ড করবো আর কি। স্যার আপনার এই যে 3টা যে ক্লাসের যে রেকর্ডিং ভিডিও, এটা স্যার আমাদের একটু মানে আজকে থেকে ওপেন করে দিলে ভালো হয়, যেহেতু আমাদের এক্সামটা হবে স্যার। তো সেক্ষেত্রে আমাদের একটু মানে প্রিপারেশনের ব্যাপার আছে। জি স্যার। মাইন্ড ম্যাপার বলতে হবে। মৌসুমী কি আছেও? আপনারা মাইন্ড ম্যাপারের সাথে মৌসুমীর সাথে যোগাযোগ করে নিন। মৌসুমী আপু আপনি কি আছেন? আমাদেরকে শুনতে পাচ্ছেন? এটা তো এর আগেও আমরা যে ক্লাসগুলি অলরেডি অ্যাভেলেবল আছে। না, ক্লাসগুলোর রেকর্ডিং দেখা যাচ্ছে না। আমি আপুর সাথে যোগাযোগ করেছিলাম, তো আপু বলেছিল যে এটা গত সেমিস্টারে দিয়েছিল, আমরা 69 ব্যাচ, তো এটা সবসময় দেয়া যাবে না। তো আমি বলছিলাম যে আপু এটা আমাদের এই কোর্সের জন্য যদি দেয়া যেত, কারণ অনেকেই দেখা যাচ্ছে আমরা অফিস করে হচ্ছে ক্লাসগুলা দেখতে মানে রেকর্ডিংটা ওই সময় মিস করেছি, আবার সেকেন্ড টাইম দেখতে পারি নাই। তো আপু বলছিল যে ক্লাসে কথা বলবেন। 1 উইক পর্যন্ত অ্যাভেলেবেল রাখা হয়, তারপর এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ছিল আজকে এক্সপায়ার হয়ে গেছে। অ্যাভেলেবল আছে, এজন্য বললাম আপনি এক্সামের চেক আগে করেন। আমাদের জন্য এটা এটলিস্ট খুবই এক্সামের জরুরি। আগের উইকটাই আবার অ্যাভেলেবল হ্যাঁ রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ তো স্যার ঠিক আছে ভাইয়া, next পর্যন্ত আপনারা লাস্ট 3টা লেকচারের ভিডিওগুলো রাখলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে স্যার পরীক্ষার যদি আগে আপনি একটু 3টা রিকোয়েস্ট লেকচার করতেন স্যার। একসাথে যদি আমরা পেতাম মানে তাহলে স্যার আমাদের আপনি ভালো হতো। রিকমেন্ড করে দিলেই স্যার এটা আচ্ছা, পসিবল। আপনারা একটু কথা বলে নিন, এক্সকিউজ মি, আপনারা একটু কথা বলে নিন। হ্যাঁ, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হ্যালো, র্যাপ আপ আসসালামু করি। আলাইকুম। হ্যালো। জি জি, আপনাদের কোনো কোশ্চেন না থাকলে উই ক্যান র্যাপ আপ, আপনারা একটু কথা বলে ভাইয়া নিন। বলতেই মৌসুমী আপু বলছিলাম। আসছেন মৌসুমী আপু স্যার মৌসুমী আপু আহ, আসছে। ভাইয়া ওই মিড টার্মের আগে আমি অলরেডি আগের ক্লাসগুলো অ্যাভেলেবল করে দিয়েছি। অলসো এই ক্লাসটাও 11 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল থাকবে। এইটা সবাই আই থিঙ্ক সবার জন্য এটা সুবিধা হবে। মানে 3টা ক্লাসই লাগবে আপু? জি জি, আমি করে দিয়েছি অলরেডি, ফার্স্টের 2টা আর আজকেরটাও থাকবে 11 তারিখ পর্যন্ত। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ওকে, আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ এটা দরকার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপু এটা কথা বলা ছিল। জি 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 বলেন। আপু, আমাদের পিডিএফ ফাইলটা যদি ক্লাসের একদিন আগে দিয়ে হতো তাহলে খুব রাইট ভালো রাইট হতো। মানে ভাইয়া পিডিএফ এটা নিয়ে ক্লাসটা হ্যাঁ এটা নিয়ে অলরেডি ডিসকাশন একবার হয়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে যে আমাদের পিডিএফ অনেক সময় আপনাদের ইনস্ট্রাক্টর যারা থাকেন ওনারা কিছু চেঞ্জেস আনেন বিফোর দ্য ক্লাস আর ডিউরিং দ্য ক্লাস। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে ওই পিডিএফটাই হচ্ছে আফটার চেঞ্জেস তখন যখন ওনারা আমাদেরকে প্রোভাইড করে ওইটা আবার দিয়ে দিই। তো দেখা যায় যে দুইবার দিলে যেটা হবে ভাইয়া একটু কনফিউশনের একটা জায়গা থাকে। মানে হচ্ছে ধরেন অনেকে হয়তো বা দেখা যাবে যে ফার্স্ট এটা ফলো করছে অনেকে আবার সেকেন্ড এটা ফলো করতে পারে এই জন্য আসলে এই প্রবাবিলিটি আসলে আগে থেকে আসলে ভাইয়া অমিট করে দেওয়া হয়েছে আর কি। আহ এটা যদি আপু স্যারের কাছ থেকে একদম ফাইনালি যদি এটা আমাদেরকে বিকালেও ওইটা দেওয়া আসলে যায় যে ভাইয়া বিকাল 5টার দিকে এইটা দিলেও হবে। এইটা আসলে ভাইয়া টাইমটা তো আসলে ওইভাবে আসলে হয় না। ধরেন ওনাদের অ্যাভেলেবিলিটির একটা ব্যাপারও থাকে বাট এটা নিয়ে ভাই আমি কথা বলেছিলাম যেহেতু নতুন ব্যাচ শুরু হলে রিকোয়ারমেন্টস অনেক সময় আসে তো আই টক টু দ্য ম্যানেজমেন্ট বাট ভাইয়া এটা হচ্ছে যে যেটা ভাইয়া ক্লাসে পড়া দেওয়া হয় আমাকে বলা হয়েছে যে ভাইয়া এভাবেই আর কি কন্টিনিউ করতে কারণ আমাদের লজিকটা ভাই ওইটাই আর কি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর ভাইয়া ক্লাসগুলো রেকর্ডিং গুলো এক্সটেন্ড করা আছে। আপনারা এটা নিয়ে গ্রুপে কিছু বলার দরকার নেই আপনারা যার যার প্রয়োজন দেখে নেবেন এক্সামের আগে। আর চ্যাট বক্সে হচ্ছে আমাদের ক্লাসের ফিডব্যাক ফর্মটা দেওয়া আছে একটু কাইন্ডলি ফিল আপ করে নেবেন নেক্সট 5 মিনিটস থাকবে ওটা চ্যাট বক্সে একটু ফিল আপ করে নেবেন কাইন্ডলি। তো ঠিক আছে সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার একটু কাইন্ডলি এক্সাম নিয়ে যদি আরেকবার একটু স্যার 2-3 মিনিট একটা। এক্সাম হচ্ছে আপনাদের এমসিকিউ থাকবে বেশিরভাগ, মাল্টিপল চয়েস কোশ্চেন আর ট্রু ফলস, এটা মিলিয়েই 30 মিনিটস, 30 মিনিটসে 30 নাম্বার অফ কোশ্চেন। ঠিক আছে, এটা এই 3টা ক্লাস মনোযোগ দিয়ে আপনারা যারা করেছেন, এই কন্টেন্টগুলি যারা দেখছেন তাদের সমস্যা হওয়ার কথা না, আমার বিশ্বাস। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, সাজেশন দেওয়া যাবে? জি সো ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। আগামী শুক্রবারে তো মৌসুমী 10টা 10-এ, তাই না? হ্যাঁ ভাইয়া পরীক্ষার 10টা পরে 10 আর তো আমাদের, 15-এর মধ্যে আর কি। জি ভাই হ্যাঁ আমরা 10:15 ক্লাস শুরু করব। সো ঠিক আছে, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ ভেরি স্যার। মাচ, ভালো আসসালামু থাকেন। আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার।